একের কোশ্চেনটা বলছে কি যে 2 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তুকণার অবস্থান ভেক্টর যথাক্রমে, তাহলে এক একটা যদি দেখি লেখা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এটা আসছে, এক একটা করে দেখি। তাহলে মাস M1 দিয়েছে 2 কেজি, আর কি দিয়েছে তার লোকেশন R1 ভেক্টর কত দিয়েছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। আর কি দিয়েছে M2 দিয়েছে 6 কেজি, আর তার লোকেশন R2 ভেক্টর কত দিয়েছে 6i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মিটার। তাহলে বলছে কি ভর কেন্দ্রের অবস্থান কত। তাহলে এখন যদি ভর কেন্দ্রের অবস্থান বার করতে হয় তাহলে R ভেক্টর আমরা জানি কি M1 R1 প্লাস M2 R2 প্লাস M1 প্লাস M2। কত অ্যান্সার বেরিয়েছে বলো এক একটা? সি এর অপশনটা, তাহলে সি এর অপশনটা 5i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে প্রথমটা বেরিয়ে গেল ইজিলি। তো ফর্মুলা বেসড প্রবলেম ছিল নাকি, একদম সোজা অঙ্ক। তাহলে আমরা এইখানটাতে অঙ্কটা করে ফেললাম, ঠিক আছে। চলো দুয়েরটা দেখো। 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে 0.1 কেজি ভরের একটি বস্তু কণা, তাহলে এগেইন M1 দিয়েছে 0.1 কেজি, আর কি দিয়েছে তার ভেলোসিটি। এবার দেখো ভেলোসিটি কিন্তু ভেক্টর দেয়নি, ভেলোসিটি কি দিয়েছে যে ভি সমান 8 মিটার পার সেকেন্ড। লজিক্যালি ভি যদি আমার 8 মিটার পার সেকেন্ড হয় এবং সেটা কোন দিকে চলছে না, তো সেটা চলছে আমার এক্স অ্যাক্সিস বরাবর, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। যদি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর চলে তাহলে পরে কি হবে, কি লিখবো 8i ক্যাপ নাকি আস্তে। এবং M2 কত দিয়েছে, M2 দিয়েছে 0.2 কেজি, আর V2 কত দিয়েছে, V2 ভেক্টর দিয়েছে মাইনাস এক্স, তাহলে মাইনাস 1 ইন্টু আই ক্যাপ নাকি, মাইনাস 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, তার মানে কত হবে মাইনাস আই ক্যাপ। তাহলে এখন সেন্টার অফ মাস ভেলোসিটি অর্থাৎ সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, তাহলে ফর্মুলা কি ছিল VCM ভেক্টর ইকুয়াল টু কি ছিল বলো M1 V1 ভেক্টর প্লাস কি ছিল M2 V2 ভেক্টর বাই M1 প্লাস M2। দিস ইজ দ্য ফর্মুলা। বলে অ্যান্সার কোনটা বেরিয়েছে 2i ক্যাপ। তার মানে এ হচ্ছে 2i ক্যাপ, দ্যাটস মাই অ্যান্সার। ফর্মুলা বলে দিলাম। চলো 3 অঙ্কটা দেখবো। তাহলে এখন যদি দেখো 3 অঙ্কটা, 3 অঙ্কটা বলছে 2 0 মাইনাস 3, এটা হচ্ছে R1 ভেক্টর। ধরো R1 ভেক্টর, তাহলে পজিশন কত দিয়েছে 2 0 মাইনাস 3, তাহলে লোকেশন কত হবে R1 হতে হবে 2i ক্যাপ, আর 0 এর জন্য 0 হয়ে গেল মাইনাস 3k ক্যাপ। আর R2 ভেক্টর সমান কত, R2 ভেক্টর দিয়েছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ নাকি, দুটো লোকেশন দিয়ে দিয়েছে R1 R2। আর একটা ফোর্স দিয়েছে আমাকে, ফোর্স F1 ভেক্টর, F1 ভেক্টর কত দিয়েছে না, তো 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। এই হচ্ছে গল্প। এখন বলছে এই R1 হচ্ছে একটা বিন্দুতে কোনো একটা বল কাজ করছে, তার মানে R1 হচ্ছে কোনো একটা জায়গা যেখানে একটা ফোর্স কাজ করছে। এই মূল বিন্দু থেকে, মূল বিন্দু 0 0 বা কোনো একটা বিন্দু দিয়ে দিয়েছে আমাকে R2, তার সাপেক্ষে আমাকে কি বার করতে হবে, টর্ক বার করতে হবে। তখন টর্কের ফর্মুলা কি, টাউ ভেক্টর ইকুয়াল টু কি লিখি আমরা R ক্রস F নাকি, R ক্রস F। এখন এই R কত হবে, তাহলে এখানে R ভেক্টর হবে কত R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। মনে রাখবে সব সময় যেখানে ফোর্স কাজ করছে, ভালো করে শুনবে কথাটা, যেখানে ফোর্স কাজ করছে আর যে বিন্দু সাপেক্ষে বার করতে বলছে আমাকে, তাহলে তাদের মধ্যে একটা মাইনাস সাইন নেব। কি করে না, তো যেটা দিয়েছে সেটা থেকে যে বিন্দু সাপেক্ষে বার করতে দিয়েছে, এটা শর্ট মনে রাখার চেষ্টা করবে। যেটা দিয়েছে সেটা থেকে যতটা যে বিন্দু থেকে বার করতে হবে তার মাইনাস করে দেবো। তাহলে চলো এটা হয়ে গেল। তাহলে R1 মাইনাস R2 করলে কত হবে, তাহলে 2i ক্যাপ মাইনাস 4i ক্যাপ, সরি 2i ক্যাপ মাইনাস 2i ক্যাপ 0 নাকি রে। আর এটা কত হচ্ছে মাইনাস 3k মাইনাস 2k, আচ্ছা এটা হচ্ছে প্লাস 2j, আর এটা কত হচ্ছে মাইনাস 3k মাইনাস প্লাস 2k, তাহলে মাইনাস k, এরকম কিছু আসছে নিশ্চয়ই। এটা হচ্ছে R ভেক্টর। তাহলে এখন টাউ ভেক্টর যদি বার করতে চাই কত লিখবো R ক্রস F ভেক্টর, R ক্রস F। তাহলে এখন ক্রস প্রোডাক্ট আমরা বার করে নিতে পারবো, ফাইনাল অ্যান্সার বলবো কত বেরিয়েছে। এ এর মানটা কত আছে বলে দাও একটু, মাইনাস 7i ক্যাপ
-4j -8k। তাহলে এটা আমার ক্যালকুলেশন আর দরকার পড়লো না, r + f আমরা এখান থেকে বার করে নিতে পারবো। বাবা এত বৃষ্টি হচ্ছে দেখি রে, প্রচুর বৃষ্টি হচ্ছে তো। ওকে, তাহলে মোটামুটি আমরা 1 2 3 করে নিলাম। চলো 4 এর অঙ্কটা করবো এবার। এটা মেরে দিচ্ছি। এই কেরালায় ল্যান্ডস্লাইড হয়েছে, শুনেছিস ঘটনাটা? ওয়াইনারে প্রায় 300-র উপর লোকজন মারা গেছে। হ্যাঁ, ইট ইজ ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জই তো একমাত্র কারণ, তার সাথে কোনো কারণ নেই না এখন। চলো 4 জায়গাটা দেখবো। 4 জায়গাটা বলছে একটি চাকায় টর্ক টাউ ভেক্টর। তাহলে 4 দেখবো। 4 বলছে যে টাউ ভেক্টর কত দিয়েছে আমাকে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ নিউটন মিটার। আস্তে। আর কি দিয়েছে, ওমেগা ভেক্টর। ওমেগা ভেক্টর কত দিয়েছে, 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 2k ক্যাপ রেড পার সেকেন্ড। এখন পাওয়ার জানতে চাইছে। এখন ফর্মুলা আমাদের ছিল পাওয়ারের কি না, তো পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু ভেলোসিটি। পাওয়ার ইকুয়াল টু এফ ভেক্টর ডট ভি ভেক্টর। তাহলে সিমিলারলি এখানে টাও আর ওমেগা একই রকম কাজ করে এফ আর ভি এর মতো, সেজন্য পাওয়ার সমান কি হবে, টাও ভেক্টর ডট ওমেগা ভেক্টর। কত অ্যান্সার বেরিয়েছে বলবে? 8 ওয়াট। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার, 8 ওয়াট। তাহলে এটা তোমার ক্যালকুলেশন করে দেখে নাও, তোমাদের বেরিয়ে গেছে 8 ওয়াট। ঠিক আছে, চলো 5 দেখো। 5 কি বলছে, 5 বলছে যে m1 ও m2 ভরের দুটি কণা নিয়ে একটি সংস্থা গঠিত হয়েছে। সংস্থাটির ভর কেন্দ্র থেকে m1 ও m2 ভরের কণার যথাক্রমে x1 ও x2 দূরত্বে অবস্থান করলে x1 ও x2 এর অবস্থান কত? তার মানে আমার যে কোনো একটা জায়গা থেকে কি আছে, দুটো কণা আছে নাকি, একটা m1 আর একটা হচ্ছে m2। এদের কোনো এক জায়গা থেকে লোকেশন x1 আর একটা লোকেশন কত হয়, x2। তাহলে সিম্পল, যদি এরা সাম্য অবস্থায় থাকে তাহলে m1 x1 শুড বি ইকুয়াল টু কত, m2 x2 নাকি? তাহলে বার করতে কি চেয়েছে, বার করতে বলেছে আমাকে x1 ও x2 এর অনুপাত। তার মানে x1 বাই x2 কত হবে, তাহলে m2 বাই m1। দ্যাটস ইওর অ্যান্সার। পেরেছো কিনা আমি ঠিক জানি না, দেখে নাও 5টা বলো কোনটা ইকুয়ালটা। দেখো বলছে m1 ও m2 ভরের দুটি কণা নিয়ে একটি সংস্থা গঠিত হয়েছে। সংস্থাটির ভর কেন্দ্র থেকে m1 ও m2 ভরের কণা যথাক্রমে x1 ও x2 দূরত্বে অবস্থান করলে x1 ও x2 এর অনুপাত কত? এটা তো সিস্টেম, এখান থেকে x1 দূরে আছে, এটা x2 দূরে, তার মানে এদের মোমেন্টাম কি হবে, এই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে সমান হয়ে যাবে না? তার মানে m1 এর সাপেক্ষে টর্ক আর এর সাপেক্ষে টর্ক, এই দুটো কি হবে, সমান হবে। বা মোমেন্ট অফ ফোর্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ফোর্স কি হবে, সমানই হবে। ঠিক আছে, চলো 6টা দেখবো। যাদের হয়নি তারা করে নাও। এগুলো ছোট ছোট অঙ্ক, সেজন্য একটু স্পিডে যাচ্ছি। এর পরের পার্টের অঙ্কগুলো একটু কঠিন আছে, ডায়াগ্রাম বেসিসের প্রবলেম আছে, সেগুলো অবশ্যই ভালো অঙ্ক, সেজন্য আমরা এরকম ভাবে যাচ্ছি। 6টা বলছে 10 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত মিটার বেগে চলছে, তাদের ভর কেন্দ্রের বেগ কত? তাহলে সিম্পল 6 অঙ্কটা তো সোজা দিয়েছে। m1 কত দিয়েছে, না তো m1 দিয়েছে 10 কেজি, m1 দিয়েছে 10 কেজি, আর v1 ভেক্টর কত দিয়েছে, 2i ক্যাপ -7j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আর কি m2 দিয়েছে কত, 2 কেজি, আর v2 ভেক্টর কত দিয়েছে, v2 ভেক্টর দিয়েছে -10i ক্যাপ প্লাস 35j ক্যাপ -3k ক্যাপ। এটা মিটার পার সেকেন্ড, এটাও মিটার পার সেকেন্ড। তোদের সংখ্যার গল্প জীবনে শেষ হবে না নাকি, এত কথা কি বলছিস তোরা? আচ্ছা, ভর কেন্দ্রের বেগ কত হবে, ভর কেন্দ্রের বেগ, তাহলে v সেন্টার অফ মাস কত লিখি আমরা, না তো m1 v1 ভেক্টর প্লাস m2 v2 ভেক্টর বাই কত লিখি, m1 প্লাস m2। বলো অ্যান্সার কত বেরিয়েছে এটার, হ্যাঁ 2k ক্যাপ। সো দ্যাট ইজ ইওর অ্যান্সার, 2k ক্যাপ। চলো 6টা হলো, 7টা করব। একটি পিং পং বল একটি খাড়া ফোয়ারার শীর্ষে ভাসছে। মানে কোন এক জায়গা থেকে ফোয়ারা বেরোচ্ছে, ফোয়ারা কোন এক জায়গা থেকে ফোয়ারা বেরোচ্ছে, এই ফোয়ারার এই জায়গাটা একটা পিং পং বল আছে। ঠিক আছে, এটা হটসের কোশ্চেন,
আমাদের ছায়ার বইয়ে এটা হটসে এই কোশ্চেনটার ব্যাখ্যা দেওয়া আছে, দেখবে যারা স্ট্যাটিক্স পড়ছো তারা দেখবে। তো এই পিং পং বল একটি খাড়া পড়ার শীর্ষে অবস্থান করছে, তাহলে এদের ভার তাহলে উল্লম্ব দিকে পিং পং বলটি সাম্য হবে, তার মানে এইদিকে বলটা এখানে কি সাম্য হবে। তাহলে লক্ষ্য করো, আমি যদি দেখি এখানে ও এরকম ভাবে ফ্লোট করছে, তার মানে আমার এখানকার আপ থার্স্ট, উপরের দিকে যে পরিমাণ থ্রাস্ট দিচ্ছে আর নিচের দিকে কি কাজ করছে, ওয়েট, ওজন, এই দুটো এখানে সমান। সমান না হলে কি সে কি করতো, ভাসতো না, ভাসতো না। তবে এই দুটো সমান। তো যদি এই বস্তুর ওপর প্রযুক্ত সমস্ত বল সমান হয়ে যায়, তাহলে বস্তুটা কি থাকে, ইকুইলিব্রিয়াম, সাম্য। তো এটাকে কি বলবো, সুস্থির সাম্য বা স্টেবল সাম। তার মানে এটা হবে কি, স্টেবল ইকুইলিব্রিয়াম বা সুস্থির সাম্য। তাহলে একটা পিং পং বল যদি এইভাবে ভাসে, তাহলে সেটা সবসময় কি হবে, সুস্থির সাম্য। আমি তাও বললাম এর ব্যাখ্যাটা তোমরা আরো ভালো করে দেখে নিতে পারো, হটসে আছে, পড়লেই হবে। ব্যাখ্যাটা বুঝিয়ে দিতে পারলাম যে ওপরের দিকে আপথার্স, কেন, এখান থেকে ফোয়ারা ছুটছে, তো ও কি করবে, আপথার্স দেবে, আর এদিকে ওজন কাজ করবে, এই দুটো সমান। আর টোটাল ফোর্স কোন একটা বডির ওপর যদি জিরো হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি, স্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে সে স্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে, চলো 7 এবার 8 করবো, যেটা তোমরা মোটামুটি কেউ পারোনি ধরে নিচ্ছি আমি। চলো 8 নম্বরে দেখো, ভালো করে বুঝবে। এই ডায়াগ্রাম প্রবলেম গুলো আমি আগেও ক্লাসে করিয়েছি, সো একটু বুঝে অঙ্কগুলো করো, নাহলে ডায়াগ্রাম বেসিসের অঙ্কগুলো কিন্তু পারবে না করতে, ঠিক আছে। চলো ভালো করে বোঝো 8 প্রবলেমটা। দেখো 8 প্রবলেমটা কি বলছে আমাকে, খুব ভালো প্রবলেম অ্যাকচুয়ালি, এই টাইপের প্রবলেম করানো হয়েছে ক্লাসে। বলছে একটি আর ব্যাসার্ধের সুষম ধাতব চাকতি, তাহলে একটা ধাতব সুষম চাকতি আছে, তাহলে ধরো সে এইটা সেই চাকতিটা, এই যার রেডিয়াস হচ্ছে কত আর, তাহলে ধরে নিলাম এর ব্যাসার্ধ হচ্ছে কত, সিম্পল আর, তাহলে এটাও আর, লজিক্যালি এটাও আর। এখন কি বলছে যে এর শেষ প্রান্ত থেকে আর ব্যাসার্ধের একটি চাকতি কেটে নেওয়া হলো, ঠিক আছে। তাহলে এখানে কি করছি আমরা, আরো একটা চাকতি কেটে নিচ্ছি, যার ব্যাসার্ধ কত বলেছে, আর ব্যাস, আর ব্যাসের এখান থেকে এরকম করে গোল করে একটা আর ব্যাসের চাকতি। আচ্ছা, আর ব্যাসের মানে এখান থেকে সার্কেলটা এইভাবে কমপ্লিট হবে, হ্যাঁ না বল, আর ব্যাস, তো তার মানে সার্কেলটা অ্যাকচুয়ালি কমপ্লিট হবে এইভাবে। বুঝতে পারলাম ব্যাপারটা, সার্কেল হলো না, ঠিক, হোয়াটএভার। তাহলে এইভাবে একটা সার্কেল কমপ্লিট হবে নাকি, যার রেডিয়াসটা আর। তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এর ব্যাসার্ধ কত হবে, r/2, তাহলে এটাও কত হবে, r/2। এখন বলছে এইটুকু যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয়, এই আর এইটুকুকে কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে সিস্টেমের ভর কেন্দ্র কোথায় থাকবে, দিস ইজ মাই কোয়েশ্চেন নাকি। তো লজিক্যালি এই টাইপের প্রবলেমের ফর্মুলা কি, আগে ফর্মুলা ভাববো। অঙ্ক তখনই হবে যদি আগে মাথায় ফর্মুলা না আসে, তুমি অঙ্ক করবে কি করে। তাহলে যখনই কেটে বাদ দেবো বা যোগ করব, এরকম ফর্মুলা কি ছিল এরিয়ার ভিত্তিতে, না তো x সমান a1 x1 মাইনাস a2 x2 বাই কত ছিল, a1 মাইনাস a2। যদি এরিয়া যোগ হতো কি করতাম, মাইনাসের জায়গায় প্লাস। চলো এবার বোঝো, এইটা তো সেন্টার কার, পুরো সার্কেলটার, এটাকে আমরা মূল বিন্দু ধরে নিচ্ছি 0 0, এটাকে আমি মূল বিন্দু ধরে নিলাম 0 0। আচ্ছা, মূল বিন্দু 0 0 মানে তার সমস্ত মাস কোথায় আছে, এখানে ছিল, আগে ছিল। আর এটাকে কেটে বাদ দিচ্ছি, মানে এর সেন্টার কোথায়, এই জায়গাটা, তার মানে এর সমস্ত মাস কোথায় আছে, এই জায়গাটায়, ঠিক ঠিক। তাহলে এখান থেকে ডিসটেন্সটা কত, r/2। তার মানে লজিক্যালি এর পজিশন কত, 0 0, আর এর পজিশন কত, r/2 0, ইয়েস অর নো। কারণ দেখো এ এক্স অ্যাক্সিস বরাবর আছে, এর তো ওয়াই অ্যাক্সিসে কোনো কিছুই নেই। এখন এরিয়ার ফর্মুলা দিয়ে আমরা যদি করি, তাহলে পুরো বড়টার এরিয়া a1, তাহলে বড়টার এরিয়া কত ছিল, a1, না তো a1 ছিল পাই আর স্কয়ার, হ্যাঁ না বল। আর যেটুকু কেটে বাদ দিয়ে দিয়েছি a2, a2 কত হবে, কেটে বাদ দিয়েছিস, কেটে কত বাদ দিলি, r/2 ব্যাসার্ধের একটা সার্কেল, তাহলে কত হবে, পাই আর স্কয়ার বাই 4, কেন, r/2 এর হোল স্কয়ার, তাই না। বাস অঙ্ক হয়ে গেল তো। x1 কত, না তো স্যার এর লোকেশন এর সাপেক্ষে কত, 0, আর এটা হচ্ছে x2, এর লোকেশন কত, r/2। দেখ হবে কি হবে না, আমি এটাকে তো 0 0 ধরে নিচ্ছি মূল বিন্দু, এর সাপেক্ষে সব বার করব, তাহলে কত হবে, সিম্পল পাই আর স্কয়ার ইন্টু 0 মাইনাস পাই আর স্কয়ার বাই 4 ইন্টু r/2 বাই পাই আর স্কয়ার বাই 4 মাইনাস পাই,
পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার 4। আচ্ছা পাই তো সব কেটে যায়, একটা মাইনাস পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকছে আর কিউব বাই 8, আর এখানে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই 4, মানে এটা কত পড়ে থাকছে 3 আর স্কোয়ার বাই 4। তার মানে পড়ে থাকছে দেখো 4 মাইনাস 4 আর কিউব বাই 24 আর স্কোয়ার, দ্যাট গিভস ইউ মাইনাস আর বাই 6। মানে এখান থেকে এইদিকে মাইনাস নাকি এইদিকে, হ্যাঁ না বল, তাহলে এখান থেকে কত ডিস্টেন্সে থাকবে, আর বাই 6 ডিস্টেন্সে থাকবে। এটা হচ্ছে লোকেশন, দেখে নে। তাহলে নেগেটিভ এক্স অক্ষের দিকে বা কেন্দ্র থেকে আর বাই 4 দূরে, সরি আর বাই 6 দূরে। লজিকটা বুঝতে পারলাম? অঙ্কটা সোজা ছিল না, কি বলো? সোজা ছিল, কিন্তু অঙ্কটা হয়তো পারলাম না আমরা করতে। চলো 9টা করবো। হ্যাঁ 6 এই যে 4 বাই 6 24। চলো এই কথা বলো না, এটা কত নম্বর অঙ্ক গেল? 8 নম্বর। চলো 9 নাম্বার। হ্যাঁ করে নাও অঙ্কটা ভালো অঙ্ক। আচ্ছা হ্যাঁ কি ঠিক আছে, অসুবিধা নেই, করে নাও খেয়াল করে নি। আল্লাহ আপনি যে দাঁড়ান, যারা ইউটিউবে দেখছো তাদের জন্য বলছি এই কোশ্চেন গুলো আমি আগে একদম ভিডিও প্রথমে দিয়ে দেবো, তোমরা একবার স্ক্রিনশট তুলে নিতে পারো, তাহলে পরে পুরো কোশ্চেন গুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্ষেত্রে লেখার এখন সব কাজ নাই আমার। হয়েছে সবার টোকা হয়েছে? টোকা হয়নি এখনো? টুকছো টোকা নাও, ঠিক আছে? আর ডিজিটাল বোর্ড তো নাই যে আমি পিডিএফ দিয়ে দিব বা পিডিএফ থেকে করে দিব, সম্ভব তো না এখন। হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। করো, চলো 9টা করি। 9 নম্বরটা একবার দেখবো সকলে। 9 নম্বরটা বলছে, এই প্লিজ চুপ করো। 1 মিটার দীর্ঘ এবং উপেক্ষণীয় ভরের কোনো অনমনীয় দণ্ডের দুপ্রান্তে যথাক্রমে 5 কেজি এবং 10 কেজি ভরের দুটি দৃঢ় বস্তু আবদ্ধ আছে। মানে দেখ ভালো করে দেখ, এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, এরকম আটকে রেখেছি তাদেরকে আমি, ঠিক আছে? এবং এদের লেংথ হচ্ছে 1 মিটার, এদের লেংথ হচ্ছে 1 মিটার, আর একটা হচ্ছে 5 কেজি, একটা 10 কেজি। তো ধরে নে এটা 5 কেজি আর এটা কত 10 কেজি। এবার বলছে 5 কেজি ভরের বস্তু থেকে সংস্থাটির ভর কেন্দ্রের দূরত্ব কত, বাস এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা আমি এক কাজ করি, এটাকেই 0 0 ধরে নি, মানে এটা অ্যাক্সিস ধরেলে এটাকেই 0 0 ধরছি। তার মানে ভালো করে বোঝ, তার মানে m1 কত হয় 5 কেজি, হ্যাঁ না বল? m1 তো 5 কেজি, m1 5 কেজি, লোকেশন কত 0 0, মানে x1 কত 0, y1 ও কত 0, হ্যাঁ না বল? কারণ দেখ 5 কেজিকে আমি 0 0 তো বসিয়ে রেখেছি। আচ্ছা 10 কেজির ক্ষেত্রে কি হবে? তাহলে m2 সমান লিখবো 10 কেজি, তার লোকেশন কত হবে, x2 কত হবে 0 না 1 এ আছে বসে, দেখো 1 মিটার, তার মানে এটা হয়ে গেল 1 মিটার, কিন্তু y2 কত 0। দেখ y1 ও 0, y2 ও 0, তার মানে এর ভর কেন্দ্র y বরাবর তো থাকবেই না। ব্যাপারটা বুঝতে পারলাম? তাহলে এর ভর কেন্দ্র কোন দিকে থাকতে পারে, শুধু x বরাবর, বাস। তাহলে x সেন্টার অফ মাস বার করে নাও। তাহলে x কম নাকি রে, ফর্মুলা কি ছিল, m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2। চলো করো, কত অ্যান্সার বেরোচ্ছে বলো চট করে। কেউ করেছো? করে গেল। তার মানে 10 বাই 15, দেখতে এরকম কিছু আসছে কিনা, 10 বাই 15, তার মানে সেন্টিমিটারে যদি অপশন সেন্টিমিটার আছে নাকি, 100 বাই 15, এই সরি 1000 বাই 15 সেন্টিমিটার, এটা তো মিটার। তো কত হচ্ছে দেখ, 1000 বাই 15, 7 15 105, ওই 70 থেকে একটু কম, কত হবে 67 নাকি? 9 এর অপশনটা দেখতো রাইট হচ্ছে কিনা, 67, 9টা এ, তো প্রায় 67 সেন্টিমিটার নাকি? বুঝতে পারলাম? হ্যাঁ 10টা হয়েছে, এটা মিটিয়ে দিলাম বাবা। 9 নম্বরটা বুঝতে পারলাম? চলো ওকে, 10এরটা বলছে গরম বায়ুপূর্ণ বেলুনের, কেমন কোশ্চেন দিয়েছে বাবা এটা, গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি থেকে একজন ব্যক্তি ঝুলছে, সমগ্র সংস্থাটি বায়ুতে স্থির অবস্থা আছে। আচ্ছা এটি গরম বায়ুপূর্ণ বেলুনের সঙ্গে যুক্ত একটি দড়ি থেকে একজন ব্যক্তি
ঝুলছে, তাহলে আগে আঁকো এটাকে 10 10 এটা দেখো। তাই ধরো এটা একটা বেলুন সামহাও, ঠিক আছে, এই বেলুনে একটা এরকম জায়গা রাখা আছে, এখান থেকে একটা দড়ি, এবার দড়িতে একটা মানুষ এরকম করে ঝুলছে নাকি। আচ্ছা, এই সিস্টেমের সেন্টার অফ মাস তো একটা জায়গায় থাকবে, কোন দিকে থাকবে না তো নিচের দিকে থাকবে, কেন এদিকে ওয়েট বেশি এদিকে ওয়েট কি কম, বা এদিকে মাস ডিস্ট্রিবিউশন বেশি এদিকে মাস ডিস্ট্রিবিউশন কম, সেই জন্য এরকম থাকবে। এখন তুমি বলো, তাহলে এ যদি ওপরের দিকে ওঠার চেষ্টা করে তাহলে সেন্টার অফ মাস তোমার আপাতত দৃষ্টিতে মনে হবে কি নিচের দিকে নামবে বা উপরের দিকে উঠবে, কারণ একে উপরে উঠছি তাই মনে হবে সেন্টার অফ মাস উপরে উঠবে। আমরা একটা বোট রিভারের প্রবলেম করেছিলাম, কি বলেছিলাম মনে করে দেখ ক্লাসে, যে আমরা যখন বোটের দিকে যাব অর্থাৎ বোটে চাপবো, চেপে যখন আমরা এইভাবে নড়বো তখন পেছনের দিকে বোট সুইপ করে যায়, হ্যাঁ না বল, যাতে সেন্টার অফ মাস কি করে ওই রেসপেক্টে একই থাকার চেষ্টা করে। তাহলে এখানেও প্রবলেমটা সেমই দাঁড়াচ্ছে, কারণ এখানে কি আছে এয়ার আছে, হ্যাঁ না বল, এখানে এয়ার আছে, এয়ারের রেসপেক্টে আমি যখন আমার বডিকে ওপরে তোলার চেষ্টা করব সামহাও বেলুন কি করবে নিচের দিকে শিফট করে যাবে, সেই কারণে সেন্টার অফ মাস কি থাকার চেষ্টা করবে একই উইথ রেসপেক্ট টু দ্য এয়ার। কেন সেন্টার অফ মাস একই থাকবে, কারণ বাইরে থেকে কোনো ফোর্স কাজ করছে না, বাইরে থেকে যদি ওকে আমি ধাক্কা দিতাম তখন সেন্টার অফ মাস কি হতো চেঞ্জ হতো, কারণ সেন্টার অফ মাস তখনই চেঞ্জ হবে যখন বাইরে থেকে ফোর্স দিবি, বাইরে থেকে ফোর্স না দিলে তো সেন্টার অফ মাস চেঞ্জ হবে না। তাহলে এখানে বাইরে থেকে কোনো ফোর্স দিচ্ছি না, আমি সিস্টেম নিজেই নিজের উপর কাজ করছি বা সিস্টেম নিজেই এখানে চেঞ্জ হচ্ছে পজিশন, তাই ভরকেন্দ্র একই থাকবে। অপশন দেখতো কি আছে, এ স্থির থাকবে, সো স্থির থাকবে। লজিকটা বুঝতে পারলাম। এই টাইপের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, এবং ভেক্টরে এই টাইপের প্রবলেম কিন্তু দেওয়া আছে। কালকে তো বোধহয় পরীক্ষা নেই ভেক্টরে, কালকে ভেক্টরের যে 35 মার্কসের কোশ্চেনের পরীক্ষাটা আছে সেটা অবশ্যই কালকে এই টাইপের প্রবলেম দেওয়া থাকবে। এটা তো আমি একটা এক্সাম্পল এই চ্যাপ্টারে, যেমন ধরো আমি কোশ্চেন এরকম বলে দিচ্ছি একটা লজিক্যালি, যে একটা কোনো কোয়ান্টিটি ভেক্টর হবে তার নিম্নলিখিত কোন গুণগুলো তার মধ্যে থাকতে হবে, আমি ইংলিশে বলছি না বাংলায়, যেমন তার দিক থাকতে হবে, তার মান থাকতে হবে, সে সাধারণ মানে ভেক্টর বীজগণিত মেনে চলতে হবে, ওপরে সবকটি, তাহলে কি হবে ওপরে সবকটি, এরকম টাইপের থিওরি কোশ্চেন। এবার মনে হচ্ছে মানে মেলার ডুফুটা যে এই টাইপের কোশ্চেন হলে আবার কি, এ তো সোজা। প্রবলেম তো এরকম নয়, প্রবলেম হচ্ছে কি বলে দিলাম এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, আবার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানও 0, তাহলে এ আর বি এর সম্পর্ক কি, বাস এই টাইপের প্রবলেম। এবার এ বি এর উপর লম্ব, এ বি এরকম টাইপের, বুঝতে পারছো এবার কোশ্চেনটা, আমি কথা মানে একটা নর্মালি বলে দিলাম, তাই ওরকম ভাববে না, কোশ্চেন ইজি হয়েছে কিন্তু আমরা কি করব ব্যাপারটাকে একটু থিওরিটিক্যাল পড়বো। আমি বারবার বলে দিলাম কি যে আমরা কিন্তু রিলেটিভ ভেলোসিটি প্রবলেম পড়বো, একটা রেনের প্রবলেম থাকবেই, এটা ন্যাচারাল, রেনের প্রবলেম খুব ইম্পর্টেন্ট। আর কি থাকবে প্রজেক্টাইল মোশনের উপর প্রবলেম থাকবে। একটা প্রবলেম করেছিলাম এরকম টাইপের, যে সামনে দেওয়াল আছে, দেওয়ালে এমনি করে যদি ছুরি তাহলে আমাকে কত ভেলোসিটি নিয়ে ছুড়লে পরে ওই দেওয়ালটা মিনিমাম টপকে যাবে, ভাব ক্লাসে এরকম টাইপের প্রবলেম করিয়েছি তাই না, তাহলে এইরকম টাইপের প্রবলেম তো ভাই ক্লাসে করিয়েছি, তাহলে এই প্রবলেমগুলো যদি আসে তাহলে তো আমাদেরকে করতে পারতেই হবে। ঠিক আছে, চলো 10এরটা তাহলে হয়ে গেল। আচ্ছা 11 নম্বর প্রবলেমটা দেখবো। 11 নম্বর প্রবলেম বলছে, ও বাবা এটাও থিওরি কোশ্চেন, বলছে এল আকৃতির কোন বস্তুর ভর কেন্দ্র, তাহলে এল আকৃতির একটা বস্তু আছে, সে একটা যে কোনো এল আকৃতির বস্তু নাও লাইক দিস, এরকম টাইপের একটা স্ট্রাকচার, ধরো এরকম টাইপের স্ট্রাকচার। আচ্ছা এর ভর কেন্দ্র কোথায় থাকতে পারে, নর্মালি তুমি একবার সিম্পল ভাবো, আচ্ছা এটা একটা রড ভাবো, এটা একটা রড আর এটা একটা রড, আচ্ছা এই রডের ভর কেন্দ্র কোথায় থাকবে না তো স্যার এর সেন্টারে, ইয়েস অর নো, আর এই রডের ভর কেন্দ্র কোথায় থাকবে সেন্টারে। এবার এটা একটা মাস m1 আর এটা একটা মাস m2, তাহলে এদের সেন্টার অফ মাস কোথায় থাকবে এই জায়গাটা, ইয়েস অর নো। তাই এল আকৃতি সিস্টেমের ভর কেন্দ্র সবসময় কোন দিকে থাকে বাইরে থাকে। বুঝতে পারলাম কোশ্চেনটা, তার মানে এর মাস কি m1, এর মাস কি হবে m2, তাহলে এর মাস m1 এর মাস m2 হলে পরে এদের সেন্টার অফ মাস তো এদের অ্যাক্সিসের উপরই মধ্যে কোনো জায়গায় থাকবে ভাই, তাহলে সেন্টার অফ মাস কি থাকবে বাইরে। অপশন দেখো ঠিক মিলছে কিনা, সি দণ্ডের বাইরে থাকে, ইয়েস দণ্ডের বাইরে থাকে। বুঝতে পারলাম ব্যাপারটা, লজিকটা বোঝাতে পেরেছি বাবা। চলো তাহলে বাচ্চা অঙ্কগুলো হলো, এবার আমরা বয়স্ক অঙ্কতে যাই। ওই ডায়াগ্রাম বেস প্রবলেম দিয়েছিলাম না আমি, ডায়াগ্রাম বা চার্ট বেস প্রবলেম, চলো এগুলোতে আসি। দিস ইজ দ্য ফাইনেস্ট কোশ্চেন্স, এই কোশ্চেনগুলো করতে ভালো লাগে। চলো তো ডায়াগ্রাম বেস প্রবলেম নাম্বার 1 চেষ্টা করবো আমরা, আগে চেষ্টা করো একটু দেখি 2-3 মিনিট পড়ো একবার, তারপর তুমি করাবো, আগে পড়ো, সব বুঝে দিব, কথা বেরোবে না মুখ থেকে কথা বের করবি না, হাতে যে পেনটা আছে লিঙ্কের হোক বা যে কোনো পেন, সেই পেন দিয়ে যেন কালি বেরোয়, তখন
লিঙ্ক উচ্চারণ এই কারণে করে দিলাম, ডার্টি মাইন্ডে অন্য কথা ভেবে নিবি হয়তো যে স্যার হাতে কি পেন ধরা আছে। চল আমি ডায়াগ্রামটা এঁকে নিই, আমি তার সাথে পড়ছি যাতে যারা ইউটিউবে আছে তারা দেখে নেবে। 2 মিটার দৈর্ঘ্যের এবং 10 কেজি ভরের একটি সুষম ধাতব দণ্ডকে ওর এ প্রান্ত থেকে 50 সেন্টিমিটার দূরে বেঁধে ঝোলানো হলো, আর ডায়াগ্রামটা আমার দিয়েও দিয়েছে। চলো তাহলে লজিক্যালি এটা ধরো একটা দণ্ড, সে ভালো করে বুঝবে প্রশ্নটা, ভালো প্রশ্ন, এই টাইপের প্রবলেমই আমি এক্সপেক্ট করছি পরীক্ষায়। আচ্ছা এই জায়গাটায় ধরো ওকে ঝুলিয়েছি বেঁধে আমি এই একটা দড়ির সাহায্যে, এটা হচ্ছে এ, আর আমি কি করছি এই এ বিন্দুতে একটা এম ভরের মাসকে রেখেছি, এখানে একটা এম ভরের মাসকে ঝুলিয়ে রেখেছি, ভেরি গুড। আর ও বিন্দুতে ওকে ঝুলিয়েছি, ও বিন্দুতে, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 50 সেন্টিমিটার। টোটাল লেন্থ কত? 2 মিটার। তাহলে মানে এই পুরো এ থেকে বি পর্যন্ত পুরো এ বির মান হচ্ছে 2 মিটার। ভেরি গুড। আমাকে কি বার করতে বলছে? যে দণ্ডটিকে ওই অবস্থায় ভূমির সমান্তরালে রাখার জন্য, ভাই এইভাবে থাকবে, তাহলে পরে এম এর মান কত, এম এর মান কত? তাহলে সিম্পল কোশ্চেন, কোশ্চেনটা বুঝিয়ে দিলাম যে একটা এরকম করে দণ্ড নিয়েছি, দণ্ডের এই জায়গাটায় মাস দিয়েছি, তাহলে মানে সিম্পল আমাকে ধরতে কোন দিকে হবে? এদিকে হবে নাকি? এদিকে ধরলে তো বাস এদিকে ঘুরে যাবে। তাহলে এদিকের কোন একটা জায়গায় আমি ওকে ঝোলালাম, কত দূরে? না তো এ থেকে 50 সেমি দূরে। তাহলে এখন সিস্টেমটা যদি এইভাবে ঝুলতে থাকে তাহলে এম এর মান কত হতে হবে? দেখো এম এর একটা মান পাওয়া যাবে। কেন? আমি দেখবো এম এর মান যদি বাড়াতে থাকি না, এটাকে আরো এদিকে শিফট করতে হবে নাকি, বলকেন্দ্র চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? এ যদি এইভাবে থাকতে চাই, তার মানে তুমি ভালো করে ভাবো, এ যখন এইদিকে বল প্রয়োগ করছে মানে এখানে একটা টর্ক পাওয়া যাবে, ইয়েস অর নো, মোমেন্ট অফ ফোর্স, আর এখানেও একটা টর্ক পাওয়া যাবে, ইয়েস অর নো। তার মানে এখানকার টর্ক আর এখানকার টর্ক, দুটো টর্ক যদি সমান হয়ে যায় তাহলে কি হবে? এখান থেকে ঝুলবে। বুঝতে পারলাম? এবার এদিকে টর্ক কে প্রয়োগ করবে? এখন এটা তো একটা দণ্ড, দণ্ডের মাস বা সেন্টার অফ মাস কোথায় থাকে? তার সেন্টারে। কোথায়? ধরে নিলাম এটা হচ্ছে তার সেন্টার, তার মানে এই ডিস্টেন্স, ভালো করে বুঝো, এই ডিস্টেন্সটা আমার সামহাউ কত হবে? L/2, ইয়েস অর নো? L/2। তার মানে এখন আমাকে কি করতে হবে? এই বিন্দু সাপেক্ষে দুটো টর্ক বার করতে হবে। তাহলে এই বিন্দু সাপেক্ষে এর টর্ক কত? না তো নিচে কত ফোর্স কাজ করছে ভাই? mg, ইয়েস অর নো? তার মানে নিচে ফোর্স কাজ করছে mg, আর ডিসটেন্স কত আমার? 50, তার মানে mg ইন্টু 50। ঠিক? আচ্ছা 50 সেন্টিমিটার আছে, এটাকে কি করে নেবো? মিটার। তাহলে 50 ইন্টু 0.5, এটা সমান কি হতে হবে? এইখানে সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাস যদি, এর মাস কত দিয়েছে রে? 10 কেজি। তার মানে এখানে মাস কত? 10, তার মানে এখানে কত কাজ করছে? 10g, ইয়েস অর নো? নিচে কত কাজ করছে? 10g, সেন্টার দিয়ে, তার মানে 10g ইন্টু এই দূরত্বটা কত হবে তাহলে? এই দূরত্বটা হবে L/2 মাইনাস এক্স। হ্যাঁ না না বল? তার মানে ডিসটেন্সটা কত হবে? L/2 মাইনাস এক্স। এখানকার টর্ক ভালো করে বোঝো, এখানকার টর্ক আর এখানকার টর্ক কি হতে হবে? সমান হলে পরেই তো ও কি হবে? স্টেবল থাকবে। কোনো একটা বেশি, এটা বেশি হয়ে গেলে কি হবে? ঝুলে যাবে এদিকে, এটা বেশি হলে কি এদিকে ঝুলে যাবে, কিন্তু ও তো ঝুলবে না, ও সোজা থাকবে। তার মানে এই দুটো টর্ক সমান হতে হবে। টর্ক মানে কি? প্রযুক্ত বল ইনটু বলের ক্রিয়ারেখার ওই আলম্ব বিন্দু থেকে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্বটা কত? এটাই ভাই তো ভাই লম্ব দূরত্ব, এটার ক্ষেত্রে লম্ব দূরত্ব কত? এটা। তাহলে mg ইন্টু 0.5 সমান mg ইন্টু L/2 ইন্টু x। আচ্ছা এল এর মান কত? 2 নাকি রে? আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম 2/2। চলো বাস করে নাও। তার মানে জি জি কেটে গেল, তাহলে m সমান 10/0.5। ও x মানে কি? এটা x, x মানে এটা কত হবে? 0.5 নাকি? তাহলে 10/0.5 ইন্টু 1 মাইনাস 0.5, এটাকে x ধরছিলাম আমরা অ্যাকচুয়ালি। তার মানে এটা হচ্ছে 20 ইন্টু 0.5। আচ্ছা 10 দেখো কত আছে? অপশন কি উত্তর দেওয়া আছে? দেখতে কত আছে? 10 কেজি। 10 কেজি ইজ ইওর অ্যান্সার। বুঝতে পারলাম অঙ্কটা? তাহলে একটা সোজা অঙ্ক ছিল, এটা খুব কঠিন অঙ্ক বলবো না আমরা, মোটামুটি এটা স্টেবল একটা অঙ্ক। ঠিক আছে, চলো আশা করি এক একটা বুঝলাম। এবার দুয়েরটা শুরু করবো, দুয়েরটা প্রত্যেকে পড়বে। চলো দুয়েরটা শুরু করি। দুয়েরটা ক্লাসে করিয়েছি আমি একদম।
দুয়ের অঙ্কটা একদম ক্লাসে করানো অঙ্ক। তোকে নাও, তারপর করাচ্ছি আমি, পড়ে নাও তারপর করাচ্ছি দুয়েরটা। দুয়েরটা পড়বে সকলে। দুয়েরটা বলছে 1 কেজি, 3 কেজি ও 5 কেজি ভরের তিনটি বস্তুকে চিত্রের সজ্জার ন্যায় অবস্থান করছে। আচ্ছা, চিত্র দেখো তাহলে, এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 3 কেজি, আর এটা হচ্ছে সম্ভবত 5 কেজি। আর কি বলছে, লোকেশন গুলো দিয়েছে। এইটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 2 মিটার। আমাকে কি জানতে চাইছে, সেন্টার অফ মাসের অবস্থান। এটা তো ইজি অঙ্ক, ইজি অঙ্ক, একদম ইজি। কেন দেখো, এটাকে ধরো 0 0, এটাকে ধরো 0 0, তাহলে তুমি বলো m1 এর মান কত ভাই, 1 কেজি, তাহলে x1 কত হবে 0, y1 ও কত 0, ঠিক। আচ্ছা, m2 সমান ধরো 3 কেজি, তাহলে m2 যদি 3 কেজি হয় তাহলে তোমরা বলো x2 কত হবে। এখান থেকে ডিসটেন্স কত, 3 মিটার, তাহলে x2 কত হবে 3 মিটার, y2 কত হবে 0। আর এটাকে ধরলাম m3, তাহলে m3 সমান 5 কেজি, তাহলে x3 কত হবে এগেইন 0, আর y3 কত হবে 2 মিটার। বাস, এবার তুমি কি বার করবে, x নাকি। তাহলে x সেন্টার অফ মাস ফর্মুলা কি ছিল, m1 x1 m2 x2 প্লাস m3 x3 বাই m1 প্লাস m2 প্লাস m3। আর অঙ্কের কিছু দাঁড়ালো, কিছু দাঁড়ালো না। আর YCOM কত হবে, m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 বাই কত হবে m1 প্লাস m2 প্লাস m3। চলো খতম কর দো। কিছু অঙ্ক দাঁড়ালো, আর বেবি অঙ্ক, বেবি বাচ্চা বাচ্চা অঙ্ক সব। চলো অপশন দেখে নাও কোনটা মিলছে, এক একটা মিটিয়ে দিলাম। অঙ্কটা বুঝতে পারলাম, বোঝা গেছে? ডাউট হলে বলবে আমাকে, অবশ্যই ক্লিয়ার করে নাও। আচ্ছা, ওটি তোরা ঢুকতে পারছিস? ওকে চলো, ক্যালকুলেশন করো, ফাইনাল অ্যান্সার বলো কত হচ্ছে। বি, বি এর অপশনটা আছে সবাই দেখে নাও একবার। বি হচ্ছে 1,10/9, তার মানে 1 এটা হবে আর এটা হবে 10/9। দেখে একবার এটা আসছে কিনা। না অরিত না দেখতে হলে সামনে চলে যাও, অসুবিধা নেই। চলো এবার করবো আমরা 3 অঙ্কটা। বুঝি হয়েছে সবাই? দেখো 1,10/9 আসছে, এক্স ওয়াই আর ওয়াই 10, ঠিক আছে। তাহলে এক্স এলো 1 মিটার, আর ওয়াই এলো 10/9 মিটার। এককগুলো মিটার হবে কিন্তু, হ্যাঁ। চলো 3 বলছে 4 কেজি ও 2 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 10 মিটার দূরত্বে রাখা আছে। ভেরি গুড। তার মানে এটা ধরো 4 কেজি, এখান থেকে 10 মিটার দূরে একটা 2 কেজি ভর রাখা হলো। এটা 10 মিটার, এটা হচ্ছে 4 কেজি, এটা হচ্ছে 2 কেজি। তার মানে 4 কেজি আর 2 কেজি ভরের দুটি বস্তুর মধ্যে দূরত্ব 10 মিটার। ওই বস্তু সংস্থার ভর কেন্দ্র কত? এই কোশ্চেন, এই অঙ্ক এক্ষুনি করলাম, অঙ্ক এক্ষুনি করলাম। তাহলে এর লোকেশনকে কি ধরে নেবো ভাই, 0 0 নাকি রে? তার মানে m1 যদি হয় 4 কেজি, তাহলে লজিক্যালি x1 কত 0, y1 কত 0, ঠিক। আর m2 কত 2 কেজি, তাহলে এর লোকেশন কত হবে, না তো x2 সমান 10 মিটার আর y2 কত 0। তো y যেহেতু 0, তার মানে এর y বরাবর কোনো সেন্টার অফ মাস পাওয়া যাবে না। সেন্টার অফ মাস পাওয়া যাবে কোন দিকে, x বরাবর। তাহলে x সেন্টার অফ মাস কত হবে বার করে নাও, m1 x1 প্লাস m2 x2 বাই কত হবে m1 প্লাস m2। সো দ্যাট শুড বি ইয়োর অ্যান্সার। তাহলে করে ফেলো, কত আসছে 10/3। দেখে নাও একবার 10/3 আসছে কিনা সবাই।
অঙ্কগুলো ভালো লাগছে? ভালো আছে অঙ্কগুলো? আস্তে আস্তে কঠিনে যাবো আমরা। আমাদের হাতে এখন টাইম আছে, 1 মাস টাইম আছে আরো একটা চ্যাপ্টার শেষ করার জন্য। এটা অগস্ট, ঠিক আছে? রোটেশনাল মোশন 1 মাস মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য। চলো, এবং তার সাথে সাথে রিভিশনও চলছে, পরীক্ষা হচ্ছে, দুর্দান্ত ভাবে চলছে। আমার তো চোখে ভালো চলছে, তোমাদের চোখে কি চলছে কি জানি, খুব মুশকিল। যাক, আগের দিনের টেস্টে একটু কোশ্চেন কঠিন হয়েছিল সম্ভবত। হাইয়েস্ট টেস্টে কত, 35-এ 24, একটু টেস্টটা কোশ্চেন কঠিন হয়েছে, তাই ভেক্টরটাকে একটু লুজ দেওয়া হয়েছে। ভেক্টর একটু সহজ করা হয়েছে কোশ্চেন, খুব সহজ নয়, মোটামুটি 28টা কোশ্চেন ভালো দেওয়া হয়েছে, 7টা কোশ্চেন একটু কঠিন দেওয়া হয়েছে, মানে একটু টাফ লেভেলে। এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, কেউ যদি 35-এ 35 পায়, ও ধরে নেওয়া যায় যে তার জয়েন্টে একটা র্যাঙ্ক চলে এসছে, মানে মেনে ভালো র্যাঙ্ক চলে এসছে। 35 পর্যন্ত এখন আসেনি না, হাইস্ট কত 29 এসছে একটা পরীক্ষায় মেজারমেন্টে। 35 আসা খুব মুশকিল। হ্যাঁ, মেজারমেন্টে চান্স ছিল নাকি? আর চান্স নাই, এবার শেষ। তাহলে এই চ্যাপ্টারে কি হবে? এই চ্যাপ্টার শেষ। চলো, এটা বেরোলো 10/3 সবার বেরোলো। চলো 4-এর দাগে দেখি। 4-এর দাগেটা আবার ডায়াগ্রাম বেসিসের প্রবলেম, দেখো। চলো একটু চেষ্টা করি 4-এর দাগেটা। সেম ডায়াগ্রাম বেসিসের প্রবলেম। বলছে এক্স ওয়াই তলে 3 কেজি ভরের এল আকৃতির একটি পাতলা সুষম, এই যে সুষম কথাটা ইউনিফর্ম, এটার কথা মাথায় রাখবে। তার মানে আমি যদি এক্স ওয়াই অ্যাক্সিস একটা এঁকে নিই, সো দিস ইজ মাই এক্স ওয়াই অ্যাক্সিস, এটা এক্স এটা ওয়াই। এই এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে আমার কি করা হয়েছে, একটা সুষম পাত রাখা হয়েছে। কেমন না, তো 1 মিটার দৈর্ঘ্যের। এরকম টাইপের। তার মানে এইটা হচ্ছে 2 মিটার, দিস ইজ 2 মিটার and this is also 2 মিটার। আমি ডটেড লাইনগুলো দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে তুমি এখানে বুঝতে পারছো অ্যাকচুয়ালি 3টি স্কোয়ার দেওয়া আছে লজিক্যালি। এই 4 নম্বর স্কোয়ারটাকে বাদ দিয়ে দিয়েছি আমরা, 4 নম্বর স্কোয়ারটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন বলছে এর ভর কেন্দ্র কোথায়। আমাকে মাস কত দিয়েছে, 3 কেজি। তার মানে এর মাস দিয়েছে 3 কেজি। এই জায়গাটাকে আমি 3 কে 1 + 1 + 1 কি ভাবতে পারি? হ্যাঁ ভাবতে পারি। কেন? সুষম। তার মানে এই স্কোয়ারটার মাস কত হবে, 1 কেজি। এই স্কোয়ারটার মাস 2 কেজি, এই স্কোয়ারটার মাস 3 কেজি, এই 1 কেজি। তার মানে আমরা ধরছি কি, দেখো ভালো করে দেখো, এইটাকে ধরছি M1, এটাকে ধরছি M2, এটাকে ধরছি M3, ঠিক আছে? চলো এটা ঠিক, এটা ঠিক তো। এবার আমরা কি ভাবতে পারি যে এই পুরো স্কোয়ারের বদলে এই জায়গাটা একটা মাস আছে, হ্যাঁ না বলো, যেটা তার কি সেন্টার অফ মাস, ইয়েস অর নো? লজিক বোঝো অঙ্কটার। আমি কি বলছি যে এই পুরোটার একটা সেন্টার, এটা অন্য অ্যাপ্রোচ অঙ্কটা করাচ্ছি, অন্য অ্যাপ্রোচও করা যাবে, এরিয়া দিয়ে করতে হবে না অঙ্কটা, ইজিলি হবে। পুরো এরিয়ার সাথে এটাকে বাদ দিয়ে দিব, এরিয়া দিয়েও করা যাবে। আমি এটাকে অন্য অ্যাপ্রোচে করাচ্ছি, কারণ মাসটাকে দিয়েছে 3 কেজি, তো আমি ভেঙে নিয়ে সুবিধা করে দিচ্ছি। দেখো এইভাবে অঙ্কটা করা যায় কি, তাহলে এইটার মাস 1 কেজি, ভালো করে ভাবো। তাহলে এই পুরো স্কোয়ারের মাসটা এইখানে বসে আছে। এবার এর লোকেশন আমাকে জানতে হবে, এর লোকেশন জানতে হবে। তাহলে এর লোকেশন কত হবে, এই পুরোটা 2 মিটার হলে এটা কত হবে, 1 মিটার। তাহলে এইটুকু কত হবে, হাফ। তার মানে এটা হাফ, এটা হাফ। তার মানে ফর মাস M1, ভালো করে বোঝো, M1 কত, 1 কেজি। তাহলে x1 কত হবে, হাফ। আমি একক লিখছি না, y1 ও কত হবে, হাফ। দেখ হাফ হাফ, ব্যাপারটা বুঝলি, ভালো করে বুঝলি? চল চলে আয় M2 মাসের ক্ষেত্রে। M2 মাসেরও মান কত, 1 কেজি। কিন্তু এর লোকেশন কত হবে, তাহলে দেখ এটা x, এটা 1, আর এটা কত, হাফ। তাহলে 1 + হাফ মানে কত, 1 + হাফ মানে 3/2। আর এর y2 কত হবে, y2 তো স্যার হাফই হবে নাকি, এই জায়গাটা ঠিক তো, y2 তো হাফই হবে। আর M3 সমান 1 কেজি। এর লোকেশন দেখো x, এই জায়গাটায় বসে আছে নাকি রে, এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় বসে থাকা মানে এই জায়গাটাই সেম। তার মানে x3 কত হবে, হাফ নাকি রে, x3 হাফ তো। কিন্তু y দেখ 1 + হাফ, তাই y2 কত, y3 কত হবে, 3/2। বলে এরাকে বুঝলি না, লোকেশন গুলো বুঝতে পারলি সব? ভালো করে দেখ, এখানে আসবো মানে কি, এখানে হাফ, এটা হাফ,
ঠিক, তাই x1 হলো হাফ হাফ। m2 তে দেখ হাফ প্লাস হাফ প্লাস হাফ, কটা হাফ গেল? 3টে হাফ, 3 এর 2, আর এখান থেকে উঠবো কত? হাফ। এবার m3 দেখো, আমাকে এখানে দিতে হবে, মানে x এর মান কত হবে? হাফ। এই তো x এর মান হাফ, আর উঠবো কতটা? হাফ হাফ হাফ। কটা হাফ উঠলাম? 3টে হাফ, y3 3 হাফ। বাস, এবার আর কি x কম বার করে নাও, ফর্মুলা তো জানো, m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3। দেখ এরিয়ার থেকে আশা করি এটা সহজ হয়ে গেল, কিন্তু এটা এরকম ছিল বলে হলো, সার্কেলের ক্ষেত্রে মুশকিল হয়ে যেত আমার। বুঝতে পারলি ব্যাপারটা? মাস ডিস্ট্রিবিউশন সমান হতো না তো, ব্যাপারটা বুঝতে পারলাম। সেই জন্য সার্কেলের ক্ষেত্রে এটা করা একটু মুশকিল হয়ে যেত। চলো x কম বার করো, সিমিলারলি y কম বার করো। আশা করি অঙ্কটা বুঝতে পারলাম, আর সহজ করে বোঝাতে পারবো না। বুঝতে না পারলে এবার মাথায় একটু ট্রিটমেন্ট করতে হবে, তাছাড়া উপায় নাই, তাছাড়া উপায় নাই। হ্যাঁ, এ অপশন এ মানে হচ্ছে 5 6 5 6। দেখে নাও, এই ছেলেটার ক্যালকুলেশন খুব ফাস্ট আছে। তো চলো তাহলে 5 6 5 6 দেখে নাও আবার সকলে। 5/6 মিটার, 5/6 মিটার। ক্যালকুলেশনটা ক্রস চেক করে নাও সকলে, ক্যালকুলেশনটা ক্রস চেক করে নাও প্রত্যেকে। চলো 5। এই সেকেন্ড সেমিস্টার থেকে ভাবছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেবো অনলাইনের জন্য, ইউটিউবে যা যা থাকবে, ইউটিউবে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ক্লাস চ্যানেল খোলা আছে, চ্যানেলে আপলোড করি না, আর সময় পাই না। এত সময় পাই এই সারাদিন, আজকে আমার কি গেছে বলতো? রোটেশনাল মোশনের তোদের ডিপিপি বানাতে। রোটেশনাল মোশনের আমি 3টে ক্লাস করাবো, 2টো ক্লাস বা 3টে ক্লাস, যা যা করাবো তার কোয়েশ্চেন বানাতে গিয়ে আমার শেষ হয়ে গেল টাইম, আর সারাদিন লেগে গেল আমার। সরে যাবো নাও। চলো 5 অঙ্কটা দেখি, সকলে 5 অঙ্কটা দেখো, চেষ্টা করো একটু 5 অঙ্কটা। অঙ্কটা বুঝতে পারলি তো? ভালো অঙ্ক ছিল। অঙ্ক সলভ করার টেকনিক গুলো দেখো, ঠিক আছে? চলো, বলছে একটি ছোট বৃত্তাকার চাকার দুই প্রান্তে 0.1 নিউটন মানের দুটি বিপরীতমুখী বল এফ আর এফ। তো ধর এটা একটা চাকা, এই চাকা থেকে স্পোকও বের করেছে ওরা, স্পোক গুলো বার করে দিয়ে আমরা দেখতে ভালো লাগবে, তবে একটা চাকা মনে হবে লাইক দিস, এ হুইল, একটা চাকা। এই চাকায় কি করছি আমরা? হুইলে এফ আর এফ দুটো বল প্রয়োগ করছি। একটা ফোর্স এইদিকে কাজ করাচ্ছে এফ ভেক্টর, তাহলে অপোজিট ভেক্টরটা অবভিয়াসলি কি হবে? মাইনাস এফ ভেক্টর। এটা সিম্পল। এখন আমাকে কি বার করতে বলছে? যে চাকার ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, তার মানে সামহাও এটা হচ্ছে কত? 2.5 সেন্টিমিটার, আর একে ঘোরাতে আমার কৃত কার্য কত? ডব্লিউ বার করতে হবে। আচ্ছা, নর্মালি যদি আমরা লিনিয়ার মোশন দেখতাম, লিনিয়ার মোশনে কি হতো? ওয়ার্ক মানে কি স্যার? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ না না বল? কৃতকার্য মানে কি? বল ইনটু সরণ। কিন্তু এটা তো রোটেশন, রোটেশনে কি হয়? ডাব্লিউ মানে টাউ ভেক্টর ডট থিটা ভেক্টর। কেন? তোরা মনে কর, দেখ সার্কুলার মোশনে বলেছিলাম যে লিনিয়ার মোশনে এস যা কাজ করে, সার্কুলার মোশনে থিটা সেম জিনিস কাজ করে। পরের চ্যাপ্টারে পড়াবো যে লিনিয়ারে ফোর্স যা কাজ করে, সার্কুলারে বা রোটেশনালে টর্ক সেটা কাজ করে। অর্থাৎ বলকে আমরা রোটেশনে কি বলি? টর্ক। তাহলে আমাকে এখানে কি বার করতে হবে? টর্ক বার করতে হবে। এটা ভাই সিম্পল কথা, টর্ক। তাহলে টর্ক কি করে বার করব? না তো স্যার টর্ক মানে বল ইনটু দূরত্ব নাকি? তাহলে বল কত স্যার? এফ। হ্যাঁ না না বল? বল তো এফ। এবার বলবি স্যার একটা এফ আর একটা মাইনাস এফ, তুমি শুধু মান নাও। মাইনাসটা কেন? ফর দ্য ডিরেকশন, ফর দ্য ডিরেকশন। তার মানে এফ এর মান তো এফ, এফ এর মান কি বলে দিয়েছে কিছু রে? না, এই 0.1 নিউটন, সরি, এফ এর মান 0.1 নিউটন। তাহলে এফ এর মান কত হচ্ছে? 0.1 নিউটন। আর আর এর মান কত? দেখ এটা 2.5 সেন্টিমিটার হলে এটাও কত? 2.5 সেন্টিমিটার। এদের লম্ব দূরত্ব কত? ব্যাস নাকি রে? এদের লম্ব দূরত্বটা কোনটা? ব্যাস। তাহলে 2.5 ইন্টু 2 কত হবে? 5 সেন্টিমিটার। মানে কত? 0.05 মিটার। ইয়েস অর নো? তার মানে কত হচ্ছে? গুণফল বলে ফেল চট করে, বলে ফেল। তার মানে 5 একে 5, 0.005 নাকি রে? এত জুল। দেখ তো আসছে কিনা?
এটা হচ্ছে টাউ, আচ্ছা ভেক্টর দেবো না, টাউ। তাহলে ওয়ার্ক ডান মানে কত, টাউ ইন্টু থিটা। এবার দেখ টাউ কত, 0.005 জুল, আর থিটা মানে কি বলছে 1 পাক ঘোরাবো। আচ্ছা 1 পাক ঘোরালে থিটার মান কত হবে কে বলতে পারবে? 360 ডিগ্রি 2 পাই, তাহলে সিম্পলের সাথে কত গুণ করে দেবো, 2 পাই। তাহলে কত হচ্ছে দেখো, অ্যান্সার মেলাও, পাই বাই 100, তাহলে পাই বাই 100। অপশন দেখতো ঠিক মিলছে কিনা, উত্তর দেওয়া আছে তো বোধহয়, মিলছে পাই বাই 100, বাস ঠিক আছে। চলো এবার করবো আমরা 6 অঙ্কটা, বুঝতে পারলাম অঙ্কটা? চলো 6টা পড়ো, একটু চেষ্টা করো, তারপর তো আমি আছি, পড়ো। ছয়টা চেষ্টা করব। বলছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ আগে আঁকো। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, ওকে। এই সমবাহু ত্রিভুজের ও মধ্যবিন্দু ও, ত্রিভুজটির এ বি বিসি আর সি এ, ও আচ্ছা এ বি সি নামটা উল্টো দিয়েছে ওরা না, এটা দিয়েছে এ, এটা দিয়েছে বি, আর এটা দিয়েছে সি, ওকে। এ বি বরাবর কাজ করছে F1 ভেক্টর, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই বরাবর কাজ করছে F1 ভেক্টর, আস্তে অঙ্কটা বোঝ। এ বি বরাবর কাজ করছে F1 ভেক্টর, বিসি বরাবর কত কাজ করছে বলতো আমাকে, এটা কত কাজ করছে, F2 ভেক্টর, তার মানে এটা হচ্ছে F2 ভেক্টর, আর F3 ভেক্টর কাজ করছে কোন দিকে, এসি বরাবর, তার মানে এসি বরাবর কাজ করছে F3 ভেক্টর। তাহলে কি কোশ্চেন চেয়েছে আমাকে, বলছে ও বিন্দুর সাপেক্ষে যদি মোট টর্ক শূন্য হয় তাহলে F3 এর মান কত, মানে এর সাপেক্ষে ও মধ্যমা নাকি, মধ্যমা সাপেক্ষে মোট টর্ক 0। আচ্ছা মধ্যমার পজিশন তো আমরা বার করতে পারবো, দেখ মধ্যমা মানে এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব কত হয় কেউ ধরবে। এ যদি বাহু হয়, ধর রেড এর সাইড হচ্ছে এ, তো ডিসটেন্স গুলো কত হয়, √3/2a না, √3a/2 না, বাবা ভুলে যাচ্ছিস কেন। তারপরে ডিসটেন্স লম্ব দূরত্ব গুলো কত হচ্ছে, √3a/2, হ্যাঁ না বল। অর্থাৎ ফোর্সের সাথে, ভালো করে বোঝ, ফোর্সের সাথে যেখান থেকে ঘুরছে সেই অ্যাক্সিসের লম্ব দূরত্ব, এগুলো সব লম্ব তো, এগুলো লম্ব তো, এগুলো সব কি হয় এরকম লম্ব হয় না, লম্ব, আর এর মান কত, √3a/2, ওকে। এখন আমি কি করে বার করতে পারবো, এই তো দুটো তিনটে ফোর্স আলাদা দিয়েছে, তুমি একটু ভাবো একটু ভাবো। তাই দেখো এই ফোর্সটা F3, আচ্ছা এই ফোর্সটা কি আমি বলতে পারি এই দিকে কাজ করছে একই রকম ভাবে, হ্যাঁ না বল, হবে। আর F1 কোন দিকে কাজ করছে এইদিকে, আচ্ছা এই বাহুটাকে কি আমি এখানে লিখতে পারি, আমি বোঝার সুবিধার্থে বলছি, বোঝার সুবিধার্থে আমি এটাকে তুলে এখানে লেখার চেষ্টা করছি ভাই, সিম্পল। তার মানে তুমি ভাবো এটা F1 যদি এদিকে কাজ করে তাহলে এটা F1 এদিকে কাজ করবে, হ্যাঁ না বল। তারপরে তুই দেখ সামহাউ F1 আর F2 লব্ধিকে F3, ইয়েস অর নো। তারপরে লজিক্যালি সিম্পল কথায় F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর শুড বি ইকুয়াল টু কত, F3 ভেক্টর। আর F1 F2 F3 তিনটেরই লম্ব দূরত্ব কি সেম, তার মানে লজিক্যালি যদি টর্ক পুরোটা টর্ক 0 হতে হয় তাহলে এদের টোটাল যোগফল কত হতে হবে, 0। আচ্ছা এটা সমান যদি F3 হয় তার মানে F1 প্লাস F2 মাইনাস কি হবে, F3 শুড বি ইকুয়াল টু 0। আচ্ছা এটা যদি 0 হয়ে যায় তার মানে এর সাথে F1 এর সাথে লম্ব দূরত্ব কত ভাই, F1 ইন্টু √3a/2 প্লাস কত হতে হবে, F2 ইন্টু √3a/2 মাইনাস F3 ইন্টু √3a/2, এবার সব √3a/2, এবার সব মানই তো এগুলো সমান,
তাই না? সবই তো সমান। তাহলে এগুলোকে কেটেই আলটিমেটলি দিয়ে ফাইনাল ইকুয়েশন আমরা কি লিখতে পারি? এইটা। হ্যাঁ না বল, হবে না? হবে না? তার মানে F3 মান কার সাথে সমান হবে? অ্যাকচুয়ালি F1 প্লাস F2, কোনো চেঞ্জেসই এলো না। সো অ্যান্সার কি হবে? F1 প্লাস F2। দেখ অপশন তাই আছে কিনা, বুঝতে পারলি ব্যাপারটা? বুঝতে পারলাম? চলো, হয়তো অঙ্কটা দেখে ভয় পেয়ে ছেড়ে দিতাম যে কি বলেছে কিছু বুঝতে পারলাম না নাকি, কিন্তু অঙ্কটা এমন কিছুই ছিল না যে ভয় পাওয়ার মতো। এক লাইনেই অ্যান্সার বেরিয়ে যাবে অঙ্কটা যদি তোমরা ঠিক মতো করতে পারো। সো অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে। একটা কথা মাথায় রাখো, ঠিক আছে, যে গাদা গুচ্ছ থিওরি পড়ে কিচ্ছু হবে না জীবনে। তোমার একটা র্যাঙ্ক সিকিউর করতে হবে। আমি বারবার বলছি, এইচএস এ যদি 95% নাম্বার নাও, তাও যদি সায়েন্সের ফিল্ডে গিয়ে জয়েন্ট নিটে একটা র্যাঙ্ক না আনতে পারো, খুব লজ্জার বিষয়, লিটারালি খুব লজ্জার বিষয়। আমি বলছি না অনার্স খারাপ, তুমি অনার্স করতেই পারো, অনার্স করে রিসার্চ ফিল্ডে যাও, কোনো ব্যাপার নাই। কিন্তু আমি প্রিফার করবো কি তুমি জয়েন্টে যাও, নিটে যাও, তুমি অবশ্যই দাও। তাহলে তোমার 95% পেয়ে লাভ কি হবে? অ্যাকচুয়ালি সেই তো কলেজে গিয়ে বিএসসি অনার্স করবে, খারাপ লাগবে কথাটা হয়তো শুনতে। একটা 70% ছেলে আর 95% দুজনেই তোমরা অনার্স করছো, কিন্তু হয়তো তোমার জায়গা এখানে ছিলই না, এর থেকে ভালো জায়গায় ছিল কোনো এক জায়গায়। নাও দেখে নাও, দেখে নাও তো, তাই না? তো বেসিক্যালি লজিক হচ্ছে কি, যে থিওরি কতক্ষণ পড়বো? ধরো বাড়িতে আমি এখানে 2 ঘন্টা পড়াচ্ছি, আমি যে 2 ঘন্টাটা পড়াবো সেটা তো অনেকটা পড়ি দিই, 4 পাতা 5 পাতা 6 পাতা পড়ি দিই। এবার লজিক হচ্ছে, এই যে 2 ঘন্টা পড়ালাম, 4 পাতা 5 পাতা 6 পাতা, আমি এখানে থিওরি পড়তে সময় দেবো 1 ঘন্টা। থিওরি বেশি পড়বো না, থিওরি পড়বো 1 ঘন্টা বাড়িতে গিয়ে। এবার অনেকে কি করে, ওই থিওরি লাগছে 3 দিন ধরে পড়তে, ভাই যে চলো থিওরি পড়ি থিওরি পড়ি। ভুল ডিসিশন, যেটা আমি জীবনে ভুল করেছি সে ভুল তোমরা করো না। থিওরি, আমার থিওরি কোশ্চেন আসবে না, আমি কেন বেশি থিওরি করতে যাবো? থিওরি যতটুকু দরকার ততটুকু করবো। সেকেন্ড টার্মিনাল বা সেকেন্ড সেমিস্টারে ভরে ভরে থিওরি করাবো। কেন? তখন 35 মার্কসের মধ্যে আমার প্রুফ আসবে, তখন অঙ্ক বড় করে করতে হবে, তখন করব, হ্যাঁ করব। কিন্তু আমি জয়েন্ট নিটের স্ট্র্যাটেজি যদি বলি, জয়েন্ট নিটের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে? থিওরি অল্প পড়বো ভাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ো, তার বেশি নয়। এবার কি চলে যাও, প্রবলেম সলভে চলে যাও। বইয়ে এক্সাম্পল করতে দেওয়া আছে, দেখো সব আমি পারবো করাতে ভাই, তাহলে তো হয়ে যেত। তোমাদের একটা চ্যাপ্টারে বইয়ে প্রায় 150-200 অঙ্ক দেওয়া আছে, আমি একাই পেরে উঠবো না, তাই তোমাকে তো হেল্প করতে হবে। যে না আমি হেল্প করি স্যারকে, যে আমরা সবাই মিলে করব। তাহলে কি করতে হবে? ওই যে চ্যাপ্টার পড়ানো হলো যতটুকু অংশ, ততটুকুর এক্সাম্পল গুলো সলভ করি, এক্সাম্পল গুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করি। এক্সাম্পল কমপ্লিট হয়ে গেল, তখনকার কথা বলছি, ওই 1 ঘন্টা পড়ার পর এক্সাম্পল সলভ হয়ে গেল, বাস এবার কি করবো আমরা? চলো প্রবলেম সেটে ঢুকি, প্রবলেম সেটে ঢুকে যেটা যেটা রিলেটেড হচ্ছে সেগুলো চেষ্টা করি। এইভাবে প্যাটার্নে পড়বো, বা আমি যে ডিপিপি গুলো দিচ্ছি সেগুলো চেষ্টা করবে। দেখবে আমি চ্যাপ্টারের কোশ্চেন দিয়ে দিচ্ছি অনেক, এবার তোমাকে খুঁজতে হবে সেগুলো। হ্যাঁ বলবে যে স্যার আমার তো 4-5টা সাবজেক্ট, ভাই টাইম তো তোমাকে বার করতে হবে না, তুমি ছোট থোড়ি না বাচ্চা 1-2-তে পড়ো যে তোমার মা তোমাকে এখন ডায়েরিতে লিখে দেবে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা, যে চলো তুমি যখন পারবে পড়ো। তোমার নিজের রুটিন, আমার রুটিনের সাথে তোমার রুটিন মিলবে না, ও রুটিনের সাথে তোমার রুটিন মিলবে না, সবার রুটিন আলাদা। কেউ রাতে পড়তে ভালোবাসে, কেউ সকালে, কেউ রাতে পড়তে ভালোবাসে। কারোর মুখ থেকে শুনলে ভাই সকালে হেভি পড়া হয়, সকালে পড়। আরে ভাই ও সকালে উঠে মোরগের মতো পড়তে পারে, তুমি পারবে না, এবার নাইট আউল। তুমি একটা রাত্রে প্যাঁচার মতো জায়গায় পড়তে পারো, তুমি ওর সাথে নিজেকে কম্পেয়ার করে নিচ্ছ, বাস না তোমার রাত্রে পড়া হচ্ছে না সকালে পড়ছো, তুমি ভাবছো কি এবার আগে ঘুমিয়ে যাই, 11টায় ঘুমিয়ে যাবো, ভোর 4টায় উঠছো, 11টায় ঘুমিয়ে সকাল 10টায় উঠছো। লিটারালি এটা আমার সাথে হতো। আমার বাড়ির লোক আমাকে বুঝিয়ে বুঝিয়ে পারতো না যে ভোরের পড়া খুব ভালো পড়া হয়, নিরিবিলি থাকে। আরে রাতেও তো নিরিবিলি থাকে, গ্রামের রাতে কে কত রাত পর্যন্ত জেগে থাকে, এটা বুঝিয়ে পারতাম না বাড়ির লোককে। যে না আমি রাত 2টো পর্যন্ত পড়লে আমার মাথা বেশি কাজ করে ভালো, কারণ রাত্রে আমার ক্রিয়েটিভিটি আছে। আমি যত রকম ক্রিয়েটিভিটি কাজ রাত্রি 12টার পর আমার শুরু হয়, যেদিন ক্রিয়েটিভিটি কাজ শুরু হবে সেদিন তো ঘুমালাম না, আমি ঘুমালাম সকাল 6টায় 5টা পর্যন্ত। তো কে কার প্যাটার্ন ফলো করছে, ইউটিউবে অনেক দেখবে মোটিভেশন দেখায়, আমি এই করতাম ওই করতাম। আরে ভাই কিচ্ছু কাজ লাগবে না, নিজের মোটিভেশন নিজেই, নিজের মোটিভেশন নিজেই। তুমি বলছো স্যার, অনেক আছে স্যার লিটারালি ক্লাসে এসে বসে, সে হয়তো ভিডিওটা যদি দেখে, আমার স্টুডেন্ট 4-5 জন, তারা হয়তো লিটারালি এখানে ডিসলাইক করে চলে যাবে যে স্যার আমাদের প্রশ্ন আসছে, নাম বলছি না তোমাদের, স্যার আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। আবে ডিস্ট্রাক্টেড, হোয়াট ইজ ডিস্ট্রাকশন? আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি কি, মোবাইলটা নিয়ে বসছি পড়তে। আবে মোবাইল নিয়ে পড়তে বসছিস, পাশে কেউ মেসেজ করে আমি সে মোবাইল খুলছি, তুই মোবাইল গোদরেজ আলমারির ভিতরে লকারে ভরে রাখ, দেখি তোর কি করে আসে। তুই ফোন সুইচ অফ কর, দিয়ে পড়তে বল, দেখি তোর কি করে নোটিফিকেশন আসে। ডিস্ট্রাকশন। বলছে না স্যার ফোন যদি সুইচ অফ করে দিই মনে হয় কেউ আমার গলা ধরে বসে আছে, ফোন সুইচ অফও করতে পারি না,
দেন এই ডিস্ট্রাকশন কেন হবে? অনেকে দেখছি আসছে পড়তে মোবাইলে, চলো আরে বই খুলছিস না, পরীক্ষা স্যার মোবাইলে পড়ছি। আরে মোবাইলে পড়ছি মানে এদিকে মোবাইলে আমি আইপ্যাডে পড়তে পারছি না, যে আমার কষ্ট হচ্ছে, চোখে লাগছে আইপ্যাডে পড়তে গিয়ে, আর ও মোবাইলের ওইটুকু স্ক্রিনে পড়ছে। আরে সাবাস, বিশাল পড়াশোনা করছে। তোরাই বল মোবাইলে কতটুকু পড়াশোনা করা যায়? আরে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। আমি পুরো নোটস মোবাইলে পড়তে পারবো? বইয়ের কোনো ভ্যালু নাই? বইয়ের তো ভাই ভ্যালু আছে। এবার তোমার কি হবে, মোবাইলে পড়া আর নর্মাল বইয়ের পড়ার মধ্যে রিটেন্টিভিটি হয়ে যাবে চেঞ্জ। বই পড়লে অনেকক্ষণ ধরে রাখতে পারি, মোবাইলে পড়া অনেকক্ষণ ধরে রাখতে পারি না আমরা, এটা ন্যাচারাল, কারণ আমাদের জিন ওইভাবে তৈরি নয়। আমি জানি না এটা ভুল বলছি কিনা, আমি তো নিজে পারি না। আমার আইপ্যাডে পড়তে গেলে আমাকে বই লাগেই, আমার সেগুলো সব আবার জেরক্স কপি বার করতে হয়, দিয়ে আমি আবার পড়তে হয়। আমি শর্টের জন্য হয়তো আইপ্যাডে নিয়ে চলে আসি, যে আমার এখানে অনেক ম্যাটেরিয়াল আছে, এত বই যদি ক্যারি করতে যাই আমাকে 1 বস্তা ক্যারি করতে হবে, সেজন্য আইপ্যাডে আমার সব রকম জিনিস রাখা আছে। কিন্তু তোমাদের কাছে তো নয়, 2টো বই 3টে বই বাড়িতে বসে পড়ছো, তুমি তো ক্যারি করছো না, আমাকে ক্যারি করতে হয় বলে আমাকে এগুলো নিতে হয়। তো এরকম জীবনে আনবে না লাইফে কোনো কিছু, ডিস্ট্রাকশন ফিস্ট্রাকশন ফালতু ওসব কথা। চলো 7 অঙ্কটা করবো, লেট হয়ে যাচ্ছে। বলছে এল দৈর্ঘ্যের একটি মই, তাহলে এল দৈর্ঘ্যের একটি মই এ বি ভূমির সঙ্গে থিটা কোণ করে রাখা আছে। তাহলে এই হচ্ছে একটা এ বি মই, মইটাকে একটু মোটা করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, লাইক মই লাগবে, দিয়ে জীবনটা আমার মই হয়ে যাবে। চলো মই রাখা আছে। এবার এ আর বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল, আর অ্যাঙ্গেল দিয়ে রেখেছে আমাকে থিটা। ভেরি গুড, এটা থিটা অ্যাঙ্গেল দিয়েছে, ভেরি গুড। এই অঙ্ক ভাই, এই অঙ্ক করাইনি বল? একটা এরকম প্রবলেম করেছিলাম, ময়ের অঙ্ক, মই ঠিক আছে। এখন বলছে কি, দেয়ালে এরকম করে হেলান দিয়ে রেখেছি একটা মইকে, ভেরি গুড। দেখবি মইকে হেলান দিতে গেলে না একটা নির্দিষ্ট ভাবে হেলান দিলে থাকে, নাহলে কি হবে তো গড়ে পড়ে যায়, নাকি রে? গড়ে পড়ে যায়। দেখবি এটাকে একটু উঁচু করে রাখলে ভালো থাকে, খুব নিচু করে দিলে কি হবে, গড়ে পড়ে যায়, নাকি এরকম হয়। ওকে, এবার মইটির ভর কেন্দ্রের সাপেক্ষে ভূমি দ্বারা মইয়ের বি প্রান্তে প্রযুক্ত প্রতিক্রিয়া এফএন। আচ্ছা আচ্ছা, আমাকে বল, এখানে বল এখানে প্রতিক্রিয়া কত হবে? প্রতিক্রিয়া তো ভাই নর্মাল রিয়াকশন এইভাবে কাজ করবে, আমরা নর্মাল রিয়াকশনটাকে এফএন লিখলাম, এফএন নর্মাল রিয়াকশন। আচ্ছা, মইটার লেন্থ এল, মইটা একটা মাস থাকবে নাকি? মাস বলে দিয়েছে? বলে দেয়নি, ধরে নিচ্ছি মইয়ের মাস কত, এম। আচ্ছা, মইয়ের মাস নিচে কাজ করবে, হ্যাঁ না বল? তার মানে তার ওয়েট নিচে কাজ করবে কোথা থেকে? সেন্টার অফ মাস দিয়ে। আর একটা মই মানে তো দণ্ড, দণ্ডের সেন্টার অফ মাস কোথায় থাকে? সেন্টারে, তাহলে সেন্টারে এমজি কাজ করছে। এখন আমাকে কি বলছে, এই জায়গাটায় নর্মাল ফ্রিকশন, নর্মাল রিয়াকশন বার করো, কার সাপেক্ষে? ও বিন্দু সাপেক্ষে। তাহলে ও বিন্দু সাপেক্ষে এই এফএন এর মান যদি বার করতে চাই, তাহলে লজিক্যালি দেখো এখান থেকে এই দূরত্বটা আমাকে বার করতে হবে, হ্যাঁ না বল? ঠিক আছে, টর্কের মান বার করতে বলেছে, সরি আমি এফএন করছি, টর্কের মান বার করতে বলেছে। তাহলে তুমি বলো এখানে টর্কের মান বার করব, তার মানে আমার কি হবে? ব্যাপারটা বোঝো, এদিকে তাকাও। এই এমজি চাইবে ওকে নিচে নামাতে, ইয়েস অর নো? আর এফএন কোন দিকে চাইবে? উপরে উঠাতে, সেই জন্য তো মইটা পড়ে যাবে, হ্যাঁ না বল? সেই জন্য মইটা পড়বে। একটা মইকে আমরা এইভাবে রেখেছি, ভালো করে বোঝো, এইভাবে রেখেছি। এবার এর এই প্রান্ত চাইছে কি একে নিচে নামাতে, আর এই প্রান্ত কি চাইছে? উপরে উঠাতে। কেন? দেখ দুটো ফোর্স কাজ করছে, দুটো ফোর্স, একটা এফএন চাইছে উপরের দিকে তুলবো, আর এমজি চাইছে নামাতে। এবার ও বিন্দু সাপেক্ষে এমজির টর্ক কত হবে? 0, কারণ ও তো ওখানেই বসে আছে, ইয়েস অর নো? তাহলে ও বিন্দু সাপেক্ষে, এই বিন্দুটা সাপেক্ষে এমজির টর্ক কত? 0। তাহলে টর্ক শুধুমাত্র কার আছে? এর আছে, নাকি এফএন এর? তাহলে এফএন এর টর্ক কত? না তো টর্ক সমান এফএন ফোর্স ইনটু এই ডিসটেন্সটা, হ্যাঁ না বল? লম্ব দূরত্ব, ইয়েস অর নো? তাহলে এটা যদি ও হয়, এটা যদি এন হয়, আমি ও এন লিখলাম। এখন ও এন এর মানটা বার করতে হবে। চলো জ্যামিতি থেকে ও এন এর মানটা বার করে দাও তো দেখি, কে পারবে ও এন এর ভ্যালু বার করতে? সোজা বাবা, থিটা দিয়ে রেখেছে, এটা থিটা হলে এটা কত হবে? থিটা, নাকি একান্তর তো? তাহলে এটা থিটা হলে কস থিটা মানে কত? ভূমি বাই অতি, তাই না? তার মানে এটা থিটা হলে এটা হচ্ছে ভূমি, আর এটা কি? অতি। আচ্ছা, এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা তো L/2, এটা L/2 না? আর এই পুরোটা যদি L হয়, BO OB কত হবে তুই আমাকে বল? L/2 না? হ্যাঁ না বল? OB কত হবে? L/2 তো।
আচ্ছা এটা l/2, আমি এটা বার করতে যাচ্ছি, কি নেবো? ভূমি আর অতি cos নেবো না? তাহলে cos থিটা মানে কত? cos থিটা মানে স্যার ভূমি বাই অতি। তাহলে ভূমি মানে কত? ON আর অতি কত? l/2। তাহলে ON এর ভ্যালু কত হবে? l/2 cos থিটা। অপশন দেখ ঠিক আছে কিনা, এটাই ফর্মুলা ভ্যালু। বলো আমরা বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? টর্ক মানে কি রে ভাই? ফোর্স ইনটু কি, তার যে বিন্দু থেকে টর্ক বার করব তার লম্ব দূরত্ব। এক পুরো মইটার দৈর্ঘ্য কত? l, এখান থেকে এইটুকু দূরত্ব কত? l/2। তাহলে এইটুকু কতবার করে নিলাম? l/2 cos থিটা। ঠিক তো? তাই তো হয়ে গেল। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কে দেখো অপশন আছে কিনা, ডি আছে নাকি রে? ডি মিলেছে। ওকে চল 8-এরটা দেখো। বাপরে এত বড় থিওরি অঙ্ক, থিওরি প্রশ্ন। চলো এটা মিলিয়ে দিই। আটেরটা কি বলছে দেখবো একটু। স্ট্যাটিক্সে অঙ্ক বুঝতে পারছি খুব কঠিন লাগছে অঙ্ক, এত অঙ্ক করালাম বাবা, 2 সপ্তাহ ধরে বোধহয় অঙ্কই করিয়ে যাচ্ছি আমি স্ট্যাটিক্সের। ক্লিয়ার হচ্ছে অঙ্ক? এবার আমি 20টা অঙ্ক দেবো বাড়ি থেকে বেছে, ঠিক আছে? এই 20টা অঙ্ক একটু বাড়িতে ট্রাই করবে। ক্লিয়ার? কালকে ক্লাসটা হয়ে যাক তারপর দেবো। ওকে বলছে একটি বস্তুকণা একটি বৃত্তাকার কক্ষপথে XY তলে জেড অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তার মানে ধরে নাও এটা আমার হচ্ছে জেড অ্যাক্সিস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে, আচ্ছা এইটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক হবে নিশ্চয়ই এরকম টাইপের, ইয়েস অর নো? এই দিকে ও ওমেগা নিয়ে ঘুরছে, ব্যাপারটা বোঝো, ওমেগা। আর ওমেগা হচ্ছে একটা কি অ্যাক্সিয়াল ভেক্টর, ইয়েস অর নো? অক্ষীয় ভেক্টর কাকে বলে? যারা অক্ষ বরাবর কাজ করে। আর যাদের দুটো আলাদা আলাদা পোল থাকে, যেমন কি নর্মাল ভেলোসিটি, সেগুলো কি হচ্ছে পোলার ভেক্টর। কোন চ্যাপ্টার করেছিলাম? সার্কুলার মোশন। মনে করে দেখো সার্কুলার মোশনে করানো হয়েছিল পোলার ভেক্টর এন্ড কি এক্সিয়াল ভেক্টর। তাহলে এই ওমেগার ডাইরেকশনটা কোন দিকে হবে? জেড বরাবর। দেখ বোঝানো হয়েছিল যদি ঘড়ির কাঁটা এইভাবে যায় তাহলে কি হয়? জেড, এদিকে গেলে কি হয়? নিচের দিকে, তাই না? এরকম বোঝানো হয়েছিল। ওকে এখন বলছে কি XY তলে জেড অক্ষের সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওমেগা ভেক্টর কৌণিক বেগে ঘুরছে। সময়ের সাপেক্ষে ওমেগা ভেক্টরের মান বাড়তে থাকলে, আচ্ছা সময়ের সাপেক্ষে ওমেগার মান বাড়তে থাকলে ওমেগার মান বাড়ছে, তাহলে ওমেগা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে পরে কৌণিক ত্বরণ আলফার অভিমুখ কোন দিকে হবে? তার মানে ওমেগার মান বাড়ছে। আচ্ছা আগে বার করো আলফার সাথে ওমেগার সম্পর্ক, কে পারবে বলতে? আলফার সাথে ওমেগার সম্পর্ক সার্কুলার মোশন ভুলে গেছো? আলফা ভেক্টর সমান মনে পড়ছে ওমেগা 2 ভেক্টর মাইনাস ওমেগা 1 ভেক্টর বাই টি, এরকম একটা ফর্মুলা লিখেছিলাম। তার মানে লজিক্যালি আমি এটাও তো লিখতে পারি আলফা সমান ডি ওমেগা ডিটি, মনে পড়ছে কি করে? আরে ভাই অ্যাক্সেলারেশন মানে কি লিখতিস? ডিভি ডিটি। তাহলে কৌণিক ত্বরণ মানে কি লিখবো? কৌণিক বেগের সময়ের সাপেক্ষে কি ডেরিভেটিভ। এবার তুই বল ওমেগা যদি, ভালো কথা দিকে, ওমেগা যদি পজিটিভ হয় আলফাও কি হবে? পজিটিভই হবে। তার মানে ওমেগার ডিরেকশন যেদিকে হবে আলফা ডিরেকশনও কি হবে? সেম দিকে হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তার মানে যেহেতু জেড এর মান কি হচ্ছে? বাড়ছে ক্রমশ, তাহলে আলফার মানও আস্তে আস্তে কি হবে? পজিটিভই হবে। তার মানে এটা কি হবে? উভয় জেড অক্ষ বরাবর। আলফা ওমেগাও যদি জেড বরাবর কাজ করে আলফা কি হবে? প্লাস জেড বরাবর কাজ করবে। একবার অপশন মেলা তো কি আছে? কত দাগ? 8-এর দাগ বোধ হয় নাকি? উভয় জেড অক্ষ বরাবর, হ্যাঁ প্লাস জেড অক্ষ, ঠিক আছে। তাহলে বুঝলাম ব্যাপারটা। তাহলে উভয় কি করবে? প্লাস জেড বরাবর কাজ করবে। ব্যাপারটা বুঝতে পারলাম? ব্যাপারটা বুঝতে পারলাম? ব্যাপারটা বুঝতে পারলাম? চলো ওকে ক্লিয়ার হয়েছে সকলের? চলো 10-এর অঙ্কটা করবো এবার। 9 হয়ে গেল না? ও 9টা বাকি আছে না? এ বাবা, ও 8 করলাম তো, 9 সরি। অঙ্কগুলো তো মজা আসছে, মজা আসছে, আসছে মজা, সাজা পাচ্ছি মজা। 9টা বলছে পূর্বের প্রশ্নে, ও আগের প্রশ্নটা দেই। পূর্বের প্রশ্নে যদি ওমেগার মান সময়ের সাপেক্ষে কমতে থাকে, এবার ওমেগা কি কোয়ান্টিটি? নেগেটিভ। তো ওমেগা যদি কমে আলফার মানও কি হবে ভাই? বল হ্যাঁ না? তার মানে কি হবে? মাইনাস জেড বরাবর কাজ করবে। ব্যাপারটা বুঝতে পারলাম? ওমেগার মান দেখো, ওমেগা আস্তে আস্তে কমবে মানে কি মন্দন হবে, হ্যাঁ না? বল, তাই না? ত্বরণ তো আর হবে না, মন্দন হবে।
তার মানে 9টা কি বলেছে যে ওমেগার মান যদি আস্তে আস্তে কমতে থাকে, দেখো তাহলে ওমেগা কাজ করছিল কোন দিকে, প্লাস জেড বরাবর। দেখো ওমেগার মান কোন দিকে কাজ করছিল, প্লাস জেড। ওমেগার ডাইরেকশন তো চেঞ্জ করছি না, কিন্তু ওমেগাকে কমাচ্ছি। তাহলে ওমেগা কমালে আলফার মান কি হবে, কমবে। তাহলে আলফা প্লাস জেড বরাবর কোন দিকে কাজ করবে, মাইনাস জেড। তার মানে ওমেগাও কি মাইনাস জেডে কাজ করবে না, ওমেগা তো প্লাস জেডে কাজ করছিল, কিন্তু আলফা মাইনাস জেডে কাজ করবে। বেটা বুঝলাম, বেটা বুঝলাম। সেই জন্য একটা প্লাস জেডে কাজ করবে আর একটা কি করবে, মাইনাস জেড। অপশন দেখতে কোনটা আছে, বি আছে। চলো বুঝলাম ব্যাপারটা। চলো 10এরটা। অঙ্কটা কনসেপচুয়াল ছিল। দশটা দেখো, বলছে 1 মিটার, ওরে বাবা অনেক বড় ছবি আছে, ছবি আঁকি। দেখো তাহলে এটা হচ্ছে ও বিন্দু, এখানে এফ কাজ করছে 20 সেন্টিমিটারে, এফ কাজ করছে 40 সেন্টিমিটারে, এফ কাজ করছে 60 সেন্টিমিটারে, আর এফ কাজ করছে 80 সেন্টিমিটারে। এখন বলছে এতগুলো ফোর্স কাজ করছে, তাহলে অপশন অনুযায়ী আমার কি হওয়া উচিত, স্থির থাকবে, টর্ক হচ্ছে এটসেট্রা। আচ্ছা তুমি বলো, আমরা যদি ওপরের ফোর্স গুলোকে প্লাস ধরি, নিচের ফোর্স গুলো কি হবে, অবভিয়াসলি মাইনাস। লজিক তো তাই। তার মানে যদি আমি টোটাল ফোর্স বার করতে চাই, টোটাল ফোর্স কত হবে ভাই, প্লাস এফ প্লাস এফ, মাইনাস এফ মাইনাস এফ। তাহলে টোটাল ফোর্স যদি 0 হয়ে যায়, বডির কি কোনো ট্রান্সলেশন মোশন হবে না। ট্রান্সলেশন মানে চলন গতি। চলন গতি হওয়ার জন্য কি হতে হবে, বাইরে থেকে একটা ফোর্স দিতে হবে। বস্তু তো স্থির ছিল, বাইরে থেকে ফোর্স দেবো তবেই কি হবে, সে চলবে। এবার আমার টোটাল ফোর্স এখানে কত হয়ে যাচ্ছে, 0, তাই এখানে কোনো ট্রান্সলেশন মোশন পাওয়া যাবে না। লজিক বুঝতে পারলাম। চলো টর্ক দেখি। দেখো আমাকে দুটো নিয়েই খেলা করতে হবে, টর্ক আর মোশন। তাহলে একটা তো হলো, 2 নাম্বার টর্ক দেখি। আচ্ছা টর্ক যদি আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে বার করি, ভাবো এই অ্যাক্সিসের সাপেক্ষে, তাহলে এটার টর্ক কোন দিকে হবে আর এটার টর্ক, তাহলে আমি মাইনাস গুলোকে এবার বাদ দিচ্ছি। দেখো টর্কের পজিটিভ নেগেটিভ দিক বুঝিয়ে দিলাম, মনে পড়ছে, মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামক। বলের ভ্রামক ধনাত্মক বা ঋণাত্মক হয়, ডিপেন্ড করছে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজের উপর। মনে পড়ছে, বল অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয় না নেগেটিভ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় পজিটিভ, আর ক্লকওয়াইজে কি হয়, নেগেটিভ। উল্টো মনে রাখবি। তাই তুই দেখ এই ফোর্সটা কি করছে, ওকে ক্লকওয়াইজে ঘোরাচ্ছে, তাই এটা কি হবে, পজিটিভ। তার মানে এফ, সরি নেগেটিভ, এফ ইন্টু 20। আর এটাও কি করছে, এদিকে ঘোরাচ্ছে, তাহলে এটাও কি হবে, এফ ইন্টু 60। আর এরা কি করবে, অ্যান্টি ক্লকে ঘোরাবে, তাহলে এটা কত হবে, প্লাস এফ ইন্টু 40, প্লাস কি হবে, এফ ইন্টু 80। তার মানে এটা হচ্ছে মাইনাস 80 এফ আর প্লাস 120 এফ, তার মানে কত হচ্ছে, প্লাস 40 এফ। আচ্ছা টর্ক কি 0 হলো না, টর্ক যদি 0 না হয় তাহলে বডি কি হবে, রোটেশন করবে, তাহলে এর মধ্যে রোটেশনাল মোশন পাবে। দেখো কি অপশন আছে, দেখো দণ্ডটিতে টর্ক প্রযুক্ত হচ্ছে নাকি, এটা হবে। দেখো বি অপশনটা আছে কিনা, আছে, বাস। চলো আর একটা অঙ্ক আছে, 11 লাস্ট নম্বর অঙ্ক। ক্লিয়ার হলো, বুঝতে পারলাম, বুঝতে পারলাম। টর্ক যে টোটাল বার করলাম, দেখো এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে নেগেটিভ আর এগুলো কি পজিটিভ, টোটাল পর করে নিলাম। টর্ক মানে কি, বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব। বুঝলাম, মাইনাস কেন হলো, যেগুলো ক্লকওয়াইজ ঘুরবে। অ্যান্সার মাইনাস হলো, মাইনাস হলে দেখ প্লাস 40 এফ মানে কি, এটা কি হবে, নেগেটিভ, মানে প্লাস 40 মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর মাইনাস হলে এইদিকে ঘুরবে ক্লকওয়াইজ। কিন্তু ওরকম অপশন তো দেয়নি আমাকে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দিয়েছে না, ওরকম দেয়নি। চলো 11 নম্বরটা করবো। হ্যাঁ আস্তে, বলছিলাম স্ট্যাটিক্স চ্যাপ্টারটা কঠিন লাগলো, কঠিন মোটামুটি সেরকম কিছু। বলছে একমাত্রিক গতি থেকে ভালো নাকি হয়েছি, পারবো এটা একমাত্রিক গতি থেকে, অ্যাটলিস্ট অঙ্কগুলো বুঝতে পারছি নাকি। ওকে চলো,
এই একটা ত্রিভুজ দিয়েছে 2 কেজি 1 কেজি অ্যান্ড 3 কেজি। আর কি চাইছে? এটা হচ্ছে এ। আচ্ছা, এটাকে একটা অ্যাক্সিস বানিয়ে ফেলেছে ওরা, আর এটাকে একটা অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, এই তাহলে ভর কেন্দ্র বার করো। চলো এটা করে দাও দেখি কেমন পারবে। দেখি, ত্রিভুজের তো অনেক প্রবলেম করালাম। এটার ভর কেন্দ্র কত? আমাকে বলেছে 1 মিটার বাহু বিশিষ্ট, মানে এটাও 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। চলো দেখি, চেষ্টা করো তো। তাহলে এটাই লাস্ট অঙ্ক আজকে আমরা। আর ছিল, আর দিয়েছিলাম কিছু না, এটাই লাস্ট আছে। হ্যাঁ, এই দিকটা মিটিয়ে দিলাম। কি সুন্দর অঙ্কগুলো করতে করতে টাইমটা কাটলো, ভালো লাগলো অঙ্কগুলো করতে। মানসিকভাবে বিধ্বস্ত না, কি বললি? কি 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 মানসিকভাবে ভেঙে পড়েছিস? ওহো, পরীক্ষা দেওয়ার পর কি করবি তাহলে? সুইসাইডই নাকি? এখন যদি মানসিকভাবে ভেঙে পড়িস, কি হয়েছে? তালা দিয়ে বন্ধ করে রেখে দেবো? সে বাইলক পেলেই কাটবে নাকি পরীক্ষার রেজাল্টের পর? বাইলক পেলে সে আগে কাটবে, তার থেকে আমাদেরকে বাঁচান। ঠিক আছে, আমি আশ্রয় দিয়ে দেবো, চিন্তা নাই, ভাড়া দিয়ে দিবি। এবার ধর ভাড়ার বদলে আমি পরীক্ষা নিতে শুরু করলাম, যেখানে এলেও পরীক্ষা দিতে হবে, তা ভালো। চলো অঙ্ক করো। আরে তোমাকে 3টে মাস দিয়েছে ভাই, কি M1 M2 M3, তাদের লোকেশন বার করো। এ থেকে ধরে নাও কত? 0 0, তাহলে এটা কত হবে? 1 0। তার মানে M1 যদি হয় 1 কেজি, এদিকে লিখি, ফাঁকা আছে আজকে। M1 যদি হয় 1 কেজি, তাহলে x1 কত হয়? 0, y1 কত? কতবার শেখাবো একই অঙ্ক? M2 এটা, তাহলে M2 কত? 3 কেজি, x2 কত? 1, আর y2 কত? 0। তাহলে এবার M3টাই তো খেলা, এটাই তো আসল খেলা। চলো M3 এর জন্য x3 y3 কত হবে বলো? হ্যাঁ, দেখি কার কত 10-এর জ্যামিতি মনে আছে। কোনটা বাবা? এক্সটা কত হবে? হাফ। ডিটা, ও আচ্ছা, এই বিন্দুটা তোমরাই বলো হাফ হবে কিনা। টাকিনি না, এইটা, এটা হাফ হবে না? অবভিয়াসলি হাফ হবে রে ভাই, লম্ব সমদ্বিখণ্ডকীয়। তার মানে x3 কত হয়ে যাবে? হাফ। এবার y3 কত? বলো বলো। √3/2a নাকি? তার মানে এটা অ্যাকচুয়ালি কত হবে? √3/2a। চলো এবার কি করব? x কম নাকি রে? x কম কি হবে? m1 x1 বেরিয়ে গেল, m2 x2 প্লাস m3 x3 বাই m1 প্লাস m2 প্লাস m3। চলো বার করে ফেলো। এন্ড সিমিলারলি y কম কত হবে? y কম মানে কত? m1 y1 প্লাস m2 y2 প্লাস, বারবার বলছি এই টাইপের প্রবলেমে তুমি বেশি মাথা খাটাতে যাবে না, ফর্মুলা বেসড মনে রাখো, ফর্মুলা মনে রাখো, নাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে হাঁপিয়ে যাবে। হ্যাঁ, এই যে এই ডিসটেন্সটা কত? ও, এর জায়গায় 1 বসাবো তো, এর জায়গায় আমরা 1 বসাবো। এ তো বাহু, কারণ √3/2 কত হলো? রাজ, স্নেহাশিস, লোকেশন এক্স কম। হ্যাঁ, বি, বি অপশন কত আছে? 2/3, √3/6। তার মানে এটা আসবে 2/3, এটা কত আসবে? √3/6 মিটার অবভিয়াসলি। হ্যাঁ, এককগুলো মিটার দেবে, মিটার মিটার। ক্লিয়ার হলো? সমাজ মে আয়া? তাহলে এবার অ্যাসাইনমেন্ট দেবো, এটার উপর 20টা কোশ্চেন। আমি আশা করবো সকলে পারবে এই টাইপের প্রবলেম বা এরকম রিলেটেড প্রবলেম। ক্লিয়ার হয়েছে? ওকে, অ্যাসাইনমেন্ট দেখি ইংলিশ ভার্সনে হয়তো হবে, আর কিছু করার নাই আমার, পড়ে আমরা উদ্ধার করে নিতে পারবো আশা করি নাকি। ওকে, তাহলে চলো আজকে তৈরি থাক।